তাহলে আজকেরটা শুরু করছি। আজকে ফার্স্ট আমরা শুরু করছি উইকলি মার্কেট অ্যানালিসিস নিয়ে, যেটা প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে এটাকে করতে হবে। উইকলি মার্কেট অ্যানালিসিস কী আছে? উইকলি মার্কেট অ্যানালিসিস মানে এই জিনিসটা আপনারা ডেইলি করবেন না, এটা উইকলি চার্টেই করবেন, তাহলে একটু ব্রডার ভিউ পাওয়া যাবে। ডেইলি চার্টে রোজকার রোজ চেঞ্জ হতে পারে, ডেইলি চার্টে রোজকার রোজ আমাদের চেঞ্জ হতে পারে। তো উইকলিতে কী হবে, একটু স্টেবল থাকবে সব কিছু। সেই জন্য আমি সবসময় উইকলিটা প্রেফার করি একটু ব্রডার অ্যানালিসিসের জন্য, দেন ভেতরে ঢুকি। ঠিক আছে, তো ফার্স্ট আমরা দেখব উইকলি মার্কেট অ্যানালিসিস যখন স্টার্ট করব, এটার পেছনে 1.5 থেকে 2 ঘন্টা দেবেন। প্রথম আধ ঘন্টার ফেজ থাকবে টপ ডাউন অ্যাপ্রোচ, মানে ওপর থেকে আমরা দেখছি জিনিসটাকে দেখব। নেক্সট 1.5 ঘন্টায় থাকবে নিফটি 50 বা 500-এর যে যতগুলো স্টককে এক ঝলকে উইকলি চার্টে দেখতে পাচ্ছে। সপ্তাহে 2 ঘন্টা দিলে আমরা স্টক সিলেকশন করে নেব। ওই স্টকটা কোনো মুভমেন্ট করছে কি না সারা সপ্তাহে খালি ওটাকে ফলো করব। যে স্টকটাকে আমরা সিলেক্ট করলাম সেই স্টকটা কোনো মুভমেন্ট করছে কি না, সারা সপ্তাহে বসে বসে আমরা অ্যানালিসিস করব না। তো সেটার কারণে ফার্স্ট আমরা স্টার্ট করছি উইকলি মার্কেট অ্যানালিসিস দিয়ে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ। ফার্স্ট আমরা দেখব গ্লোবাল মার্কেটে। ঠিক আছে, জাস্ট আমি শুরু করলাম, কোনো অসুবিধা নেই, আপনি বসুন। ফার্স্ট আমরা স্টার্ট করলাম ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ। যখন আমরা দেখব 3টে জিনিস দেখব ইউএস মার্কেটে, ডাউ জোন্স, S&P অ্যান্ড নাসডাক। ডাউ জোন্স, S&P, নাসডাক, 3টে জিনিস আমরা দেখব। নাসডাক হচ্ছে অনেকটা আইটি সেক্টর রিলেটেড, আইটি স্টকসের ওয়েটেজ ওখানে বেশি আছে। S&P 500 হচ্ছে ইউএসের টপ 500 কোম্পানির অ্যাভারেজ। ঠিক আছে, আর ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ হচ্ছে ওদের ইন্ডাস্ট্রির যে সেক্টর, ইন্ডাস্ট্রি যখনকার, সেই ইন্ডাস্ট্রি সেক্টরের জন্য ডাউ জোন্স। তো এই 3টে সেক্টরকে আমরা মোস্ট প্রবাবলি দেখব কী অবস্থায় আছে। দেখো, ডাউ জোন্সে ব্রেকআউট করেছে, উইকলি চার্টে আমি দেখছি ডাউ জোন্স ব্রেকআউট করেছে। সেকেন্ড বললাম আমরা কি, এখানে ডাউ জোন্স তার মানে কী লাগছে, বুলিশ, পজিটিভ। এই মুহূর্তে মার্কেটে বিরাট বড় ক্র্যাশের কোনো কিছু নেই, কারণ যদি গ্লোবাল মার্কেটে কোনো ক্র্যাশ আসতে হয় ডাউ জোন্সকে এই লেভেলটার নিচে যেতে হবে, এটুকু তো শিওর। দেন আমরা আসছি নাসডাক। নাসডাক অলমোস্ট আরও বেশি বুলিশ, রিট্রেসমেন্ট আসতে পারে। নাসডাক, ডাউ জোন্স, S&P আর নাসডাক। নাসডাক আরও বেশি বুলিশ, ঠিক আছে, রিট্রেসমেন্ট আসতে পারে। S&P 500, S&P 500 ইন্ডেক্স, S&P 500 অলমোস্ট আমি শেষ করিনি, তারপরে আপনি কোশ্চেনগুলো লিখে রাখুন, আমি তারপরে আসছি। S&P 500, S&P 500-ও অলমোস্ট সেম স্ট্রাকচার। তো ফার্স্ট আমি অন্তত এইটুকু স্ট্রাকচার দেখে আমি বুঝলাম কি, এই মুহূর্তে মার্কেটে কারেকশান আসতে পারে, কিন্তু বড় কোনো ক্র্যাশ এই মুহূর্তে দাঁড়িয়ে আসতে গেলে, কারেকশান কেন আসতে পারে বলছি, কারণ এইট যদি নিচে পড়ে এখানে একটা বড় বেস রয়েছে, এই বেসটাকে দেখতে পাচ্ছেন, যে জোনটা আমি করলাম এই জোন অবধি তো আসতেই পারে। দেয়ার ইজ নো ওরিড যে এই জোন অবধি আসবে না, যে কোনো সময় আসতে পারে। এটাকে কি বলা হয়, রিট্রেসমেন্ট। হ্যাঁ, রিট্রেসমেন্ট। এটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, ব্রেক করে ওপরে গেল, ওপর থেকে নিচে আসছে, দ্যাট ইজ কল্ড রিট্রেসমেন্ট। ঠিক আছে, তার মানে ইউএস মার্কেটে এইটুকু দেখে আমাদের মনে হলো যে এই মুহূর্তে ইউএস মার্কেটে যে বুলিশ মার্কেট আছে, বিরাট বড় কিছু প্রবলেম নেই। সেকেন্ড জিনিস, মার্কেটে আরেকটা জিনিসও আমরা খেয়াল করবো যখন স্পেশালি উইকলিতে দেখছি, যখন আমরা উইকলিতে দেখছি সেকেন্ড জিনিস আমরা খেয়াল করবো আরেকটা জিনিস, ডাউ থিওরি। ডাউ থিওরি অনুযায়ী এটা হায়ার হাই করছে। আমি তো চার্ট প্যাটার্নে দেখলাম, ডাউ থিওরিতে কি এ লোয়ার লোতে আছে না হায়ার হাইতে রয়েছে? ডাউ থিওরিতে হায়ার হাইতে রয়েছে, তার মানে যতক্ষণ অবধি এই কালো দাগটার ওপরে রয়েছে দ্যাট ইজ হায়ার হাই মেনটেন করে যাচ্ছে।
তো যদি এই সপ্তাহের উইকলি বেসিসে আমাকে ভিউ বানাতে হয়, তাহলে আমার ভিউ ইউএস গ্লোবাল মার্কেটে আপাতত বুলিশ, কারেকশান যে কোনো সময় আসতে পারে। দেন আমরা কোথায় যাব? দেন আমরা আসবো সেন্সেক্স বা নিফটি। সেন্সেক্স আর ইন্ডেক্স আছে, সেন্সেক্স আর নিফটির মধ্যে ডিফারেন্স কি আছে? বিএসসি আর নিফটি 50 এনএসসি। সেন্সেক্স হচ্ছে বিএসসির ইন্ডেক্স। তাহলে আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইন টানি, দিস ইজ দ্য সেকেন্ড ট্রেন লাইন অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ট্রেন লাইন। যদি আমরা এখান থেকে ট্রেন লাইন টানি তাহলে আমরা কি দেখছি? এটা কার চার্ট? বিএসসি সেন্সেক্সে। নিফটি ফ্রেশ ব্রেকআউট দিয়েছে, ফ্রেশ ব্রেকআউট হচ্ছে নিফটিতে একটা। যদি উইকলি বেসিস চার্টে আমি দেখে রাখি, আমরা চার্ট প্যাটার্ন যখন শিখেছি তখন কি শিখেছি? চার্ট প্যাটার্ন হয়েছে সবার? হয়েছে তো? যে কোনো চার্ট প্যাটার্ন হতে পারে, কাপ অ্যান্ড হ্যান্ডেল চার্ট প্যাটার্ন হতে পারে। কাপ অ্যান্ড হ্যান্ডেলের এন্ট্রি আরও উপরে আসবে। যদি তুমি এটাকে কাপ অ্যান্ড হ্যান্ডেল হিসেবে দেখো, দেন ওর এন্ট্রি এই একটার ওপরে আসবে। তো যে কোনো চার্ট প্যাটার্নের ব্রেকআউটের রুল হচ্ছে, এই যে লো, এখানে লোটা দেখছো এই প্যাটার্নের টু যেখানে ব্রেকআউট হয়েছে সেই লাইনটার ডিস্টেন্স, যেখান থেকে ব্রেকআউট হচ্ছে, ফার্স্ট ব্রেকআউট হয়েছে, আমি ওখানে এটাকে বসিয়ে দিলাম এই ডিস্টেন্সটাকে। হ্যাঁ, আমি ট্রেডিং ভিউতে কোত্থেকে কোন জায়গায় এলাম এটা আজকেই লাস্টে দেখাবো। তো এই লো টু এই যে হাই, এই যে যেখান থেকে ব্রেকআউট হয়েছে যে লাইনটার জন্য, কাপ অ্যান্ড হ্যান্ডেলের লাইনের এখনও ব্রেকআউট হয়নি, যে লাইনটার জন্য ব্রেকআউট হয়েছে সেটার জন্য এখান থেকে আমরা ডিস্টেন্সটাকে মেজার করলাম। ডিস্টেন্সটাকে মেজার করার পরে ওপরে আমরা সেই সেম ডিস্টেন্সটাকে বসালে আমার টার্গেট আসলো। টার্গেট কি আসলো? টার্গেট আসলো 95,000-এর কাছাকাছি। অ্যাটলিস্ট এইটুকু জোন রয়েছে মুভ করার। তাহলে যখন আমি মার্কেট ভিউ আমি ভাবছি, আমি সপ্তাহে শুক্রবার বা শনিবারে বসে একটা অ্যানালিসিস করছি, তাহলে আমার মাথায় টপ অফ দ্য মাইন্ডে রয়েছে গ্লোবাল মার্কেট এই মুহূর্তে এখন অবধি বড় ভয়ঙ্কর কিছু নেই। কারেকশান যে কোনো সময় আসতে পারে। কারেকশান কেন আসতে পারে গ্লোবাল মার্কেটে? আরেকটা জিনিসও বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে ইউএসএ ফেড রেট যখন ওপর নিচে করবে, হট করে কারেকশান চলে আসে। কারেকশান, ক্র্যাশ বা এক্সট্রা বুলিশনেস, অ্যাবনর্মালিটি একটা মার্কেটে চলে আসবে। যদি পেপারে খুলে দেখেন যে ইউএসের ফেডের রেট কাট আছে, মার্কেট বুলিশ হবে। ইউএস ফেড রেট কাট করলো না, মার্কেটে একটা কারেকশান চট করে চলে আসবে। তাহলে ইউএস ফেড কখন তার রেট কাট করছে কি করছে না, তাহলে সেটাও আমাদের জানতে হবে, ঠিক আছে? যদি আমি ইন্ডেক্সের আমাকে ভিউ করতে হয়, স্টকের জন্য আমাকে খুব একটা লাগবে না। আমি যখন টপ ডাউন অ্যাপ্রোচে ইন্ডেক্স থেকে আমি স্টকে নামছি, দেন এটা আমার ইম্পর্টেন্ট, মার্কেটে বুলিশনেস কি আছে না নেই। আদারওয়াইজ যদি কারেকশান আসতে হয় আমি একটু ওয়েট করে দেবো, কারণ স্টকটাও তো আমার 2-5% কারেক্ট করে যেতে পারে, তো আমি আর একটু কম রেটে পেয়ে যাবো স্টকটাকে, ঠিক আছে? তো পেপারে খুলে জাস্ট কোনো ইংলিশ পেপারে বা বিজনেস স্ট্যান্ডার্ড এখান থেকেই পাওয়া যায়। ইকোনমিক টাইমস বা বিজনেস স্ট্যান্ডার্ডটা ফ্রি আছে, ওর ওটাকে সাইন ইন করে রাখলে বিজনেস স্ট্যান্ডার্ডের পেপার ওটা ফ্রি আছে, ওটাকে সাবস্ক্রাইব করে রাখলে রোজ সকালবেলা তোমার কাছে মেলে চলে আসবে। ওখান থেকে জাস্ট ফ্রন্ট পেজটা দেখে নিলাম। ফ্রন্ট পেজেই অলমোস্ট সামারি থেকে যায় পুরো পেপারে। তো ফ্রন্ট পেজটা দেখে নিলে কোনো স্টকের নাম আছে কি না, কোনো ইন্ডেক্সের ইউএসের ফেড কাট হচ্ছে কি না, তো সেগুলোকে একবার চোখ বুলিয়ে নিলে, কোনো বড় মেজর নিউজ আছে কি না, জাস্ট একবার চোখ বোলানো। ইউএসএ ফেড রেট কাট হচ্ছে মানে কি হয়, ধরুন ইউএস থেকে লোন নিয়েছে কেউ, লোন নিয়ে ইন্ডিয়াতে ইনভেস্ট করেছে, ইউএসের ইন্টারেস্টের লোন নিয়ে ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করেছে। যদি ওখানকার ইন্টারেস্ট রেট আপ ডাউন করে আর ইউএস থেকে কেউ লোন নিয়ে ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করবে, সেটা নিশ্চয়ই 5 কোটি বা 10 কোটির লোক হবে না, হাজার কোটি টাকা সেখানে ইনভেস্ট হচ্ছে বড় কেউ। যদি ওখানকার ওদের এই দুখানা ক্যালকুলেশন থাকে, ওখানকার ইন্টারেস্ট রেটের কস্ট অফ ইন্টারেস্ট, সেকেন্ড ইউএসডি আর আইএনআরের তার ইন্টারেস্ট, মানে তার ডিফারেন্স কী থাকছে,
তো সেটার কারণে এই দুটো ফ্যাক্টরের যদি কোনো একটা বড় চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই বাইরের যে টাকাটা দিচ্ছে সে তুলে নেবে, নিয়ে আগে হিসাব করবে, হিসাব করে দেন আবার দেখবে আমার ইন্ডিয়ার থেকে অন্য মার্কেট বেটার আছে, দেন সে সেখানে ইনভেস্ট করবে। তো এই দুটো জিনিস যখন যখন নড়বে তো মার্কেট থেকে টাকা উঠবে। সেই কারণে মোস্টলি লাস্ট 1 বছর ধরে ইউএসডি আইএনআরকে বন্ধ করে দিয়েছে ট্রেডিংয়ের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। ফরেক্সে ইউএসডি আইএনআরকে আপনি ট্রেডিং করতে পারবেন না, যাতে ভোলাটিলিটিটা কমে যায়। সেই কারণে ইউএসডির ভোলাটিলিটি কমিয়ে দিয়েছে। আর বাইরে যখন যখন রেট কাট হবে তখন তখন ডিসিশন হবে কী হবে। আগে তো টাকা উঠে যাবে, তারপরে ডিসিশন হবে কী হবে। ফেডের যদি রেট কাট করে তাহলে সবার, ফেডের রেট কাট হলে ওখানে ইন্টারেস্ট রেট, ওরা ইন্টারেস্ট রেট কমবে, ওখানকার এমপ্লয়মেন্ট বাড়তে পারে, গ্লোবালি ইনভেস্ট করবে, তো আমাদের জন্য সেটা বেটার। ওই জন্য দেখবে ফেডের রেট কাট হলেই মার্কেটে বুলিশ সাইন চলে আসবে। জাস্ট আমি শেষ করে নিই, এটাকে শেষ করে নিই, আমি আসছি, আমি এইটাকে শেষ করে নিই। এবার এই যে চার্ট প্যাটার্নটা রয়েছে, এই চার্ট প্যাটার্নটা যে ডিস্টেন্সটা আমরা মেজার করলাম, তো এইটুকু অবধি সেন্সেক্স যেতে পারে। এবার আমরা দেখব নেক্সট নিফটি। প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম আমরা ইউএসের 3টে ইন্ডেক্স কি করছে, দেন আমরা আসলাম সেন্সেক্স আর নিফটি কি অবস্থায় আছে, নিফটি আর সেন্সেক্স কি অবস্থায় আছে। আমি যদি আবারও এখানে ট্রেন লাইনটা নিয়ে একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, ট্রেন লাইনে কাপ অ্যান্ড হ্যান্ডেলের ওপরে ব্রেকআউট আসেনি, কিন্তু একটা ট্রেন লাইনের ব্রেকআউট দেখতে পাচ্ছি। এইটা ওপরের রেজিস্ট্যান্সটা যতক্ষণ না ব্রেক করছে, ওপরের রেজিস্ট্যান্সটা ব্রেক করলে আমার শিওর শর্ট এন্ট্রি আসবে। এখন সেন্সেক্সেও আর নিফটিতেও আমার ভিউতে দুটোই বুলিশ, কিন্তু তার একটা খটকা কোথায় আছে, ওপরের রেজিস্ট্যান্স। যতক্ষণ না এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক হচ্ছে ততক্ষণ অবধি আমার মনে একটা খটকা থেকেই যাবে। যেদিন এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক হবে সেদিন আমার মনে কোনো আর সন্দেহ থাকবে না। তো ডাউট ইজ যে ওপরে একটা রেজিস্ট্যান্স রয়েছে, বাট আমার আইডিয়ায় যখন যখন এরকম ডবল ট্রেন লাইনকে ব্রেক করে, দিস ইজ এ ডবল ট্রেন লাইন, দেখতে পাচ্ছেন? ফার্স্ট ট্রেন লাইনটার ব্রেকআউট হলো, সেকেন্ড ট্রেন লাইন আমি যদি এই ওপরের হাইটাকে নিয়ে টানি সেটারও ব্রেকআউট হলো। এই ডবল ট্রেন লাইন যখন যখন ব্রেকআউট করে, জেনারেলি বেশি পেছনে আসার নেই, খুব বেশি হলেও ওর রেজিস্ট্যান্স থেকে একটা রিট্রেসমেন্ট আসতে পারে, রিট্রেসমেন্ট আসতেই পারে, এসে দেন ব্যাক করতে পারে, ঠিক আছে? আর যদি কোনো দিন নিফটিতে কারেকশান আসে, মানে ক্র্যাশ আসে, কারেকশান নয় সরি, ক্র্যাশ আসে, ক্র্যাশ বলতে 2000 সাল, 2008 সাল, 2020 সাল, 2014 সালেও ক্র্যাশ এসেছিলো যখন ইউপিএ গভর্নমেন্ট চেঞ্জ হলো। এই লেভেলটা ইজ যে গোল্ডেন লেভেল। 17,000 থেকে, দেখুন এখানে আমার মার্ক করাই রয়েছে, অলমোস্ট 17,622 থেকে 18,250, ঠিক আছে? এই লেভেল হচ্ছে গোল্ডেন লেভেল। এই লেভেলটাতে যেদিন আসবে, ঠিক আছে, এটা অন্য ক্লাসে আমরা শেখাবো কী করে এই লেভেলগুলোকে বার করতে হয়। এই লেভেলে যেদিন আসবে 18,000 17,000, আজকে ডেটে কেউ ভাবছে না এই লেভেল আসতে পারে, কিন্তু করোনার সময় যে রেট যেখানে এসেছিলো মার্কেট, যদি আপনারা থেকে থাকেন ওই সময়, সেদিনকেও লোকে ভাবেনি যে ওখানে আসবে। 2008 সালেও লোকে ভাবেনি যে সেখানে মার্কেট যাবে। তো এই লেভেলটা আজকে অসম্ভব লাগছে, কিন্তু যেদিন এটা পসিবল হবে, মেবি 27, 28, 29, 30, যেদিন এটা পসিবল হবে। আর এই যে আমার একটা দাগ টানা আছে, এটা মুভিং লাইন, মানে এই লেভেলটা 2 বছর বাদে চেঞ্জও হয়ে যেতে পারে, এই লেভেলটা 2 বছর বাদে চেঞ্জও হতে পারে, ঠিক আছে? এই লেভেলটা 2 বছর বাদে এটা মুভিং লাইন না, 200 না, এটাকে বলি এভি ভাব, অ্যাঙ্কার ভি ভাব। এটা খুব পাওয়ারফুল লাইন, এটা আমি খুব মানি এই লাইনটাকে। তো সেটার জন্য যখন যখন এই লেভেলটা চেঞ্জ হবে তখন তখন এইটা হচ্ছে, আমি অন্য ক্লাসে একদিন শেখাবো। তো অন্য ক্লাসে আমি শেখাবো যে এটাকে কিভাবে কি করতে হবে। আজকে আমি এইটাকে নিয়ে দেখাচ্ছি না, এটা নিয়ে আমার একটা ক্লাস চলে যাবে, বুঝলি? সুমনকে জয়েন করে নিতে পারো। হ্যাঁ, অ্যাঙ্কার ভি ভাব, ঠিক আছে? তো এবার হচ্ছে এখানে যদি ব্রেকআউট হচ্ছে, এখানে যদি ব্রেকআউট হচ্ছে
ওপরের রেজিস্ট্যান্সটা যখনই ব্রেক করবে দেন আই অ্যাম 100% শিওর যে মার্কেট এবার উপরে কত দূর যাবে জানি না, দেন মার্কেট কত দূর যেতে পারে তলা থেকে যদি কাপ অ্যান্ড হ্যান্ডেলের ওপরটা ব্রেক করে তলা থেকে এই ডিস্টেন্স টানবো, এই ডিস্টেন্সটাকে কপি করে এই ব্রেকআউট জোনে বসালে ওপরে দেখুন 30,000-এর লেভেল একটা আসছে। স্যার এটা এখানে আমি একটা বলছি যে এ- ফার্স্ট টার্গেট এই যে 30,000 বললেন, ফার্স্ট টার্গেট কি ওটাকে নেব না হ্যান্ডেলের যে এইটুকু ফার্স্ট শর্ট টার্ম টার্গেট এটা। আমি উইকলি চার্টে করছি বলে এই টার্গেটটা একদিনে আসবে না। সাপোজ ধরুন আমি তো আপনাকে বলছি, এই দেখুন এখানে যে একটা টানা আছে, একটা ধরে নিচ্ছি, একটা জাস্ট এই যে ব্রেকআউটটা এখানে হয়েছে দেখুন, এই ব্রেকআউট করার পর আবার রিট্রেসমেন্ট করেছে, তারপরে গেছে। কত টাইম লেগেছে ব্রেকআউট জোন থেকে, যদি জুন মাসে হয়ে থাকে এখানে পৌঁছাতে অলমোস্ট টাইম লেগেছে 24 মার্চ 23 জুন। মানে আমি যতটা সহজে টার্গেটটা দেখাচ্ছি এই ততটা সহজ কিন্তু এক বছর 2-3 মাস, ঠিক আছে? কারণ এটা আমি উইকলি চার্টে করছি। যদি ডেইলি চার্টে কাউকে করতে হয় সেম জিনিসটা টার্গেটটাও ডেইলিতে শর্ট আসবে। এটা উইকলিতে আছে বলে একটু বড় টার্গেট আসছে, ডেইলিতে শর্ট আসবে। কিন্তু এর বেসটা অনেক স্ট্রং, এর বেশ স্ট্রং অনেক, মানে মার্কেটে দেখুন এখান থেকে ব্রেকআউট করার পরও মার্কেট কিন্তু নিচে পড়েছে, দেন ওপরে গেছে। তো প্রথমে মার্কেট নিচে এসছে, তারপরে ওপরে গেছে। তো একটা বড় এখানে ছোট কারেকশন চলে এসছে, দেন মার্কেট ওপরে গেছে। ক্লিয়ার আছে? তাহলে আমরা নিফটি 50 সেন্সেক্স দেখলাম, এরপরে আমরা আসছি সেক্টরে। এইটুকু অবধি কোনো অসুবিধা নেই কারণ। এবার আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। প্রথমে ইউএস মার্কেট, দেন ইন্ডিয়ান মার্কেট ইন্ডেক্স, ইউএস ইন্ডেক্স, ইন্ডিয়ান ইন্ডেক্স, দেন হ্যাঁ, যদি উইকলিতে বসে যখন আছেন, মানে সপ্তাহের শেষে শুক্রবারে বা শনিবারে বসে অ্যানালিসিস করছেন, তখন এটাকে দেখবেন। কারণ ইউএস মার্কেটে যদি কোনো ভলাটিলিটি চলে আসে না, তাহলে তার এফেক্ট অনেক সময়, বেশিরভাগ সময় ইন্ডিয়ান মার্কেটও চলে আসতে পারে। বাট রিসেন্ট 3-4 বছরে সেই রিলেশনটা অনেকটা কেটে গেছে। রিসেন্ট 3-4 বছরে, আজকে 3-4 বছরের আগে যদি ধরি, ইউএস মার্কেটে যদি ফল আসে ইন্ডিয়ান মার্কেটে ফল আসতো। আজকে রিসেন্ট 3-4 বছরে সেই রিলেশনটা অনেকটা কেটে গেছে। ইউএস মার্কেটে ফল আসলেও ইন্ডিয়ান মার্কেট হতে পারে সেই দিনে আমি গ্রিন টিকে ক্লোজ করলাম। বাট যদি গ্লোবাল আমাকে দেখতে হয়, ইউএস হচ্ছে গ্লোবাল, তো ইউএসকে ফার্স্ট দেখতে হবে, দেন ইন্ডিয়ান সেক্টর, ইন্ডিয়ান ইন্ডেক্স দেখতে হবে। এখানে একটা আমি ভিউ পেলাম, মানে এইটুকুতে আপনারা বুঝে গেলেন যে আমি কোন ভিউতে রয়েছি। আমরা রয়েছি বুলিশ ভিউতে এখন অবধি, ঠিক আছে? এরপরে আমরা গেলাম সেক্টরে। আচ্ছা, নিফটি তো 5,000 কোম্পানির, নিফটির আন্ডারে 5,000 কোম্পানি আছে, ঠিক আছে? আর নিফটি 50 হচ্ছে ওর আন্ডারে টপ 50 কোম্পানিকে নিয়ে আমরা ইন্ডেক্স করি। নিফটি 50-তে সব কটা কোম্পানি সেম ওয়েটেজ নেই। এনএসসি সাইট খুললেই দেখতে পাবেন কোন কোন কোম্পানির কত ওয়েটেজ রয়েছে। কোনো কোম্পানির বেশি ওয়েটেজ রয়েছে, কোনো কোম্পানির কম ওয়েটেজ রয়েছে। এটা মার্কেট সেবি ডিসাইড করছে, ওটা ওদের মার্কেট ক্যাপের ওপরে হয়। মার্কেট ক্যাপের ওপরে হয়, যদি মার্কেট ক্যাপ বেড়ে যায় দেন হতে পারে ওর ওয়েটেজও বেড়ে গেল, তো মার্কেট ক্যাপের ওপরে হয়। তেমনি নিফটি 50 ইকুয়াল ওয়েটেজ বলে একটা আছে, যেটা আমি এখন খুলছি। এটা হচ্ছে নিফটি 50 ইকুয়াল ওয়েটেজ ইন্ডেক্স। মানে কি, এটা সব কটা স্টকের ইকুয়ালি ওয়েটেজ রয়েছে। মানে সবকটা মানে 50 স্টকসের ইকুয়াল ওয়েটেজ রয়েছে একদম, ঠিক আছে? এবার নিফটি 50-র ইকুয়াল ওয়েটেজে দেখলাম ওখানে যতটা বুলিশ ছিল অলমোস্ট সেমই রয়েছে, এখানেও সেমই রয়েছে, ঠিক আছে? আর এখানে তো কন্টিনিউয়াসলি 3টে ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে। এই পরপর যদি 3টে ট্রেন্ড লাইন ব্রেক হয় এটাকে বলে ফ্যান লাইন। ফ্যানের মতো হাত পাখার মতো দেখতে হচ্ছে না অনেকটা, তো এখান থেকে ডান্ডি টেনে দিলে একটা হাত পাখার মতো দেখতে। যদি এরকম, ঠিক আমি যে স্ট্রাকচারে দেখেছি এরকম স্ট্রাকচারে
বা যে কোনো স্ট্রাকচারে 3টে ট্রেন্ড লাইনকে পরপর ব্রেক করে, দ্যাট ইজ কল্ড, এটাকে বলে ফ্যান লাইন বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায়। তো দেখুন এখানেও ব্রেকআউট দিচ্ছে, তো এইটুকু তো বুঝতে পারছি মার্কেটে কিছু বুলিশনেস আসছে সামনে, ঠিক আছে। রিসেন্ট টাইমে ভালো বুলিশনেস আসছে, আর 30,000-এর লেভেল তো মার্কেট নিফটি 50 হিসাবে 30,000-এর লেভেল আজ না হোক 2 বছর বাদে যেতে পারে, কারণ মার্কেট ক্র্যাশের আগে একটা ইউফোরিয়া আছে। ইউফোরিয়া মানে যেদিন আপনি আজকে ট্রেনে যদি কেউ যাতায়াত করেন দেখবেন অপশানে করার লোক কমে গেছে। আগে আজ থেকে 2 বছর আগে ট্রেনে গেলে সবার হাতে মোবাইল আর সবার হাতে জিরোদা খোলা, সবাই অপশান করছে। এটা আজকে কেউ ট্রেনে গেলে বা চায়ের দোকানে গেলে দেখবেন সেটা কমে গেছে। তো তার মানে ওটাকে আসতে টাইম দিতে হবে, ওটাকে আসবে, আবার আসবে। সবাই গেছে কোথায়? যারা নর্মাল ওই ক্যাটাগরি পাবলিক তারা চলে গেছে ক্রিপ্টোতে। রিসেন্ট ক্র্যাশ এসেছিলো ক্রিপ্টোতে, সেটা জানেন? রিসেন্ট একটা ক্রিপ্টোতে একটা বড় ক্র্যাশ এসেছিলো, তো ক্রিপ্টোতে গেছে, ক্রিপ্টো ক্র্যাশ চলে এসছে। এবার দেখবেন যত ইউটিউবার ইকুইটি মার্কেট থেকে ছেড়ে ক্রিপ্টোতে গেছিলো সেখানেও অর্ধেক সরে গেছে, আবার কিছু রয়ে গেছে। মার্কেট ভালো খারাপ দেখুন, মার্কেট লোককে ফেরা দরকারই তো। দেখুন আমাদের বুলিশ মার্কেটও দরকার হবে, বিয়ারিশ মার্কেটও আমার দরকার হবে। আমি বিয়ারিশ মার্কেট কেন দরকার হবে বলছি, কারণ শর্ট না, এটাকে আপনি ডিসাইড করবেন। ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, সেটার জন্যই তো আপনি শিখতে এসেছেন। আগের দিন আপনি আমাকে বলেন আমি নিজে থেকে শিখতে চাই, এটা আপনি ডিসাইড করবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য গিয়ে যখন আমি যাব তখন কি আপনি ডিসাইড করবেন ওটাতে কী হবে। স্টকে আমি আসছি, আমরা আগে ইন্ডেক্সে আসলাম, এবার সেক্টরে যাব, তারপরে স্টকে আসবো। এই যে আমি 17 থেকে 18,000 জোনটা টেনে রেখেছি, এই জোনে আমার একটা বড় ক্যাপিটাল আমি এই জোনে ইনভেস্ট করব। এবার আমি তো চাই এই জোনে আসুক, এই জোনটাতে একটা মোর দ্যান crore রুপিস আমি এই জোনটাতে ইনভেস্ট করব। এটার জন্য আমি বসে আছি, সেটা কবে আসবে আমি জানি না, 26-এ আসবে, 27-এ আসবে, 28-এ আসবে, 29-এ আসবে, 30-এ আসবে, বাট আসতেই হবে। অথবা এটা মুভ করবে, যখন মার্কেট 30,000-এ যাবে এই জোনটা এখানে থাকবে না, এর থেকে আরেকটু উঠবে, ঠিক আছে। এই লাইনটাই যে এটা হচ্ছে মুভিং লাইন, তো এইটাকে উঠবে, মেবি এখানে চলে আসলো 22,000-এ। যেদিন মার্কেট 30,000-এ আছে সেদিন লোকে ভাববে না যে 21 থেকে 22,000-এ আবার আসবে, আর 10,000-এর ক্র্যাশ আসবে। এই লাইনটা কতটা মুভ করবে সেটা আমি জানি না, সেটা ডিপেন্ড করছে। তো আজকের দিনে যদি কোনো ক্র্যাশ আসে বা মার্কেট যদি 17,000 থেকে 18,000-এর মধ্যে আসে, আর আমি কেন বলছি এটাকে আমি অন্য ক্লাসে দেখাবো একদিন, দিস ইজ 2008, তো আমি জাস্ট খালি একটা এক্সাম্পল দেখেছি, এটাকে আমি অন্য দিনে শেখাবো। এটা হচ্ছে 2008-9 যে ক্র্যাশ এসেছিলো, তার বটমে আমি এই লাইনটাকে নিয়ে আসলাম, 2020-তে মার্কেট কত দূর পড়েছে 2020-তে মার্কেট কত দূর পড়েছে, এইটা হচ্ছে 20, কত দূর পড়েছে, ডাকটা অবধি পড়েছে, তো ডাকটার নিচে তো আর আগেও গেছে 2012-তে, আরও ওটাই দেখছি, তাদের নিচে আসেনি, এই দাগটা নিচে আসেনি তো। মানে আমি যদি 2008-এ এই দাগটা টেনে থাকতাম আর ওয়েট করতাম মার্কেট কবে এই লাইনে আসবে, মার্কেট আমাকে এখান থেকে 2011-তে একটা সুযোগ দিয়েছিল, আবার 2020-তে আমি এটা আমার 2011-এর বটম হয়ে গেছিলো, এই লাইনটাকে আমি টানলাম 2011-তে, আবার ধরুন অলমোস্ট মার্কেট এখানে 2014-16-তে যে ইউপিআই ক্র্যাশের পরে যে মার্কেট 14 এখান থেকে মানে ইউপিআই গভর্নমেন্টের চেঞ্জের পরে ক্র্যাশ এসেছিলো, অলমোস্ট এই লেভেল অবধি আবার এসেছিলো, তখন ছিল। আমি আবার 20টাই মেজর ক্র্যাশ এসেছিলো, আমি আবার 20-তে টেনে রেখে দিয়েছি, যদি বড় এতে খেলতে হয়, ঠিক আছে। তো এটাকে নিয়ে একটা পুরো ক্লাস চলে যাবে আমার, নেক্সট পরের কোনো ক্লাসে আমরা এটাকে করাবো। আমরা এখন গ্রোথ ওরিয়েন্টেড করছি, মানে যেখানে ব্রেকআউটের ওপর দেখছি, মার্কেট পড়ার দিকে আমরা দেখছি না। এই যে মার্কেট যখন পড়বে কোম্পানির ভ্যালু কমবে, সেই ভ্যালু অনুযায়ী আবার তার প্রাইস ডিসাইড হয়, ঠিক আছে, ওটাকে ভ্যালুয়েশন বেসিস বলে। তো নিফটি 50-র পরে আমরা আসছি হচ্ছে সেক্টরে। ফার্স্ট আমার এখানে ফাইন্যান্স আছে, আমরা ফাইন্যান্স দেখছি। ফাইন্যান্স দেখুন ব্রেকআউট একটা করছে, ঠিক আছে। এফএমসিজি কিছু নেই, যখন আমরা চার্ট দেখবো না, জাস্ট
উইদিন সেকেন্ডের মধ্যে চারটাকে আচ্ছা। চোখে দেখে নিতে হবে। অত এ আমার কাজের নয়, সঙ্গে সঙ্গে দেখে বুঝে যাচ্ছে, একে আমি বাকি জিনিস দেখবই না। এ কোথায় রয়েছে, তলার লেভেল কি, ওপরের লেভেল কি কি আছে দেখবই না, এ কাজের নয়, ছেড়ে দিলাম। একে চোখে দেখে শিখতে হবে যে এখানটায় খুব একটা কনফিডেন্ট এখানে আমি পাচ্ছি না এই জিনিসটাতে। এখানটায় তাও একটা লাইন টানার মতো অবস্থায় রয়েছে যদি কিছু হয় ফিউচারে, কিন্তু এই মুহূর্তে কিছু নেই। ব্যাংক নিফটি ব্রেকআউট, ফাইন্যান্স ব্যাংক, প্রাইভেট ব্যাংক অলমোস্ট একই জায়গায় আছে, প্রাইভেট ব্যাংকও ব্রেকআউটের মুভমেন্টে রয়েছে। অটো জাস্ট ব্রেকআউট করছে, একদম ব্রেকআউটের ভার্জে রয়েছে। তার মানে ব্যাংক আর অটো দুটোকে দেখলাম আমরা ব্রেকআউট, এই দুটো সেক্টর লিখে নেবেন কেউ, ব্যাংক আর অটো। ব্যাংক অলরেডি ব্রেকআউট করে গেছে, অটো ব্রেকআউটের মুখে রয়েছে। ইনফ্রা, অটো, ইনফ্রা, ব্যাংক। ইনফ্রা লাহিড়িবাবু বুঝতে পারছেন ইনফ্রাটা যে ব্রেকআউট করছে, চার্ট থেকে বোঝা যাচ্ছে তো ব্রেকআউট করছে। মিড ক্যাপ ছেড়ে দিলাম আমি, মিডিয়াম ছেড়ে দিলাম, স্মল ক্যাপ আপাতত ছেড়ে দিলাম। অয়েল অ্যান্ড গ্যাস ব্রেকআউট করছে, কিন্তু আমার খুব একটা কনফিডেন্স আসছে না ওপরে, কারণ ওপরে অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে। এটাতে লাইন চার্ট আছে বলে, ক্যান্ডেলে দেখলে বোঝা যাবে এখানে এত রেজিস্ট্যান্স রয়েছে। ইমিডিয়েট বেসিসে অয়েল অ্যান্ড গ্যাসে আমি খুব একটা কনফিডেন্স আসছে না। মেটাল গুডস অলরেডি ব্রেকআউট করে দিয়েছে। এখনও অবধি ব্যাংক আর মেটাল আমরা দুটো পেলাম যেটা অলরেডি ব্রেকআউট করেছে, আর অটো ব্রেকআউটের মুখে রয়েছে। রিয়েলটি ছেড়ে দিলাম, এনার্জি ছেড়ে দিলাম, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস ছেড়ে দিলাম, পিএসইউ ব্যাংক ও বেরিয়ে চলে গেছে। এটাকা ইউএস ব্যাংক ব্যাংকিং সেক্টরে না, ইয়েস ব্যাংকের অবস্থা ভালো হবে না। আমি বলেছিলাম যদি লং টার্মে ইনভেস্ট করতে হয়, কর্পোরেট গভর্নেন্সের ইস্যু যেখানে চলে এসছে, চট করে ওখানে যাবেন না, ঠিক আছে? দরকার নেই, আরও অনেক স্টক পেয়ে যাবেন। তার মানে আমরা কোন কোন সেক্টর দেখলাম? অটো ব্রেকআউটের মুখে রয়েছে, মেটাল ব্রেকআউট করে দিয়েছে, আর ব্যাংকও অলমোস্ট ব্রেকআউট করে দিয়েছে। এই তিনটেই সেক্টর দেখলাম। দাঁড়ান, এখানে আইটি দেখেছিলাম আমরা, আইটি, এগ্রিকালচার সাচ আলাদা করে কোনো, হ্যাঁ থিমেটিক সেক্টর, ওর কোনো চার্ট হবে না, ওগুলো চার্ট নেই, ওগুলো থিমেটিক সেক্টর। সাপোজ ধরুন ডিফেন্স, ওর চার্ট হবে না, ওগুলো থিমেটিক সেক্টর, ঠিক আছে? এখানটা আইটি ছিল কি এখানে? দেখলাম কি আমরা আইটি? সাইড মানে খুব খারাপ অবস্থায় রয়েছে। ধরুন আজকে টিসিএস অনেকে সস্তায় পাচ্ছে, আজকে টিসিএস নেবেন কি নেবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে? যদি সেক্টর দেখুন ব্রেক ডাউনের মুখে রয়েছে, তো আমরা ভাবছি টিসিএস 3000-এ কম, টিসিএস 2000-এ আসবে না সেটা কে জানে। ইয়েস ব্যাংকে তো 400 টাকা শেয়ার, আজকে মনে হয় 26 না 22 টাকায় রয়েছে, ঠিক আছে? 4-5 টাকা না 6 টাকা চলে এসেছিল মনে হয়, 7 টাকা না কত লো লাগিয়েছিল। ম্যানেজমেন্টের দেখে তো মারপিট হচ্ছে, নিজেদের ম্যানেজমেন্টের ভেতরেই লড়ালড়ি হচ্ছে। আমি বলে দিচ্ছি, টিসিএস এ আমার ছেলে তো এখানে আছে, টিসিএস এর কলেজে ক্যাম্পাস আছে, এনআইটি তে লোকজন অ্যাপ্লাই করছে। 12,000 এমপ্লয়িকে ছাঁটাই করেছে। আমার এক দিদি টিসিএসের এতে রয়েছে, এইচআরে রয়েছে। আজ থেকে এক নিউজে এখন আসছে, আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে বলে দিয়েছিল আমাকে যে এরকম এত লোককে ছাঁটাইয়ের প্ল্যান করছে, কারণ যেহেতু এইচআরে ছিল সেই জন্য ওর কাছে আগে থেকে খবর ছিল। কিন্তু স্যার আমি এখানে একটা কোশ্চেন করছি, মানে ফান্ডামেন্টাল থেকে যেটুকুনি আমার শিক্ষা হয়েছে, স্যার যেটা পড়াচ্ছেন বর্তমানে, যে বেস একটা কোম্পানিকে দেখতে হবে, বেস দেখে আমার তারপরে তাকে টাকা আমি হাতে তুলে দেবো, কারণ আমার পরিশ্রমের টাকা, স্যার যেটা বলেছি যে যেখানে সেখানে তো আমি তো তুলে দিতে পারি না, একদম না, বেস দেখতে হবে। টিসিএস এর বেস রয়েছে, তুমি সেটাই বলছো, বড় বেস রয়েছে। যদি ম্যানেজমেন্ট, আমি একটাই কথা বারবার বলছি, যদি ম্যানেজমেন্টে কোনো রকম দেখো কোনো চেঞ্জেস চলে এসছে যেটা পছন্দ হচ্ছে না, তার বেস যতই ভালো থাকুক
ছেড়ে দিতে হবে। আমি এটা আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমিও যখন লাইফের ফার্স্ট ইনভেস্টমেন্ট করে, আগের দিনে বলেছিলাম পিসি জুয়েলার্সে আমার ফার্স্ট ইনভেস্টমেন্ট, আমি সব কিছু দেখলাম, সব রেশিও ঠিক আছে, সব রেশিও ঠিক দেখে আমি ইনভেস্ট করলাম। তখন সব রেশিও ঠিক ছিল, আমি ইনভেস্ট করলাম, তার 2 সপ্তাহ পরে নিউজ আসতে শুরু করে দিল, যত গভর্নেন্স রিলেটেড নিউজ আসতে শুরু করে দিল, আর তারপরে সব বেস চেঞ্জ হয়ে গেল। বেস চেঞ্জ হতে বেশিক্ষণ লাগে না, ঠিক আছে, টাইম লাগবে। টিসিএস আমি বলছি না জিরো হয়ে যাবে বা, কিন্তু আমার কাছে আরও অনেক অপরচুনিটি রয়েছে। তো আমি কেন এই মুহূর্তে করতে, যেটা ব্রেকআউট করছে, যেটা ব্রেকডাউন করতে যাচ্ছে সেখানে কেন নেব? সেখানেও নেব, তলাতেও নেব, কিন্তু তলাতে কখন নেব? যখন পুরো ইন্ডেক্স আর গ্লোবাল মার্কেট তলায় পড়ে থাকবে, তখন তলা থেকে ভালো কোম্পানিকে নেব। বলে না তারে জমিন পার, যখন ওই স্টার যখন নিচে থাকবে তখন তাকে নিতে হবে। কিন্তু স্টার নিচে, আজকে মার্কেট ওপরে আছে আর যে নিচে আছে, টিসিএস নিচে আছে, সে তো ভালো হবে না, ঠিক আছে। তো যেখানে আমার ডাউট আছে আমি কেন থাকবো? হার্ড আর্ন মানি তো তোমার, ওই ডাউটে আমি যাবো কেন? ওর থেকে বেটার কোম্পানি অনেক হতে পারে। তাহলে মোটামুটি আমরা সেক্টরটাকে একটা দেখলাম। এরপরে দীপ কিছু স্টক বার করে রেখেছিল আপনাদের জন্য। অটোতে আমরা দেখছিলাম ব্রেকআউটের মুখে রয়েছে, ভারত ফোর্জ জাস্ট ব্রেকআউট করেছে, সেক্টর ব্রেকআউটের আগে ব্রেকআউট করেছে, দ্যাট ইজ এ গুড সাইন, ঠিক আছে। শুধু ট্রেন্ড নয়, ট্রেন্ডের সাথে এখানে যদি আমি একটা সুইং হাইও টানি, সেটাকেও রয়েছে। আমার হিসেবে যদি 1396 বা 1400-এর ওপরে যায়, কারণ এখানটা একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে কন্টিনিউয়াস কিন্তু ওপরে রেজিস্ট্যান্স রয়েছে। তা আমাকে যদি অপশান নিতে হয়, আমি এই স্টকটাকে চুজ করব না, আমি পার্সোনালি এই স্টককে চুজ করব না। কেন চুজ করব না? ওপরে কতগুলো রেজিস্ট্যান্স আছে দেখুন, কন্টিনিউয়াস রেজিস্ট্যান্স। বাট যদি শর্ট টার্মে যদি এখান থেকে ব্রেকআউটের পরে যদি রিট্রেস করে আবার গ্রিন সিগন্যাল দেয়, দেন আপনারা শর্ট টার্ম সুইং ট্রেডিং করতে পারেন। এখানে লং টার্ম ট্রেডিং একটু রিস্কি আছে, কারণ ওপরে অনেক রেজিস্ট্যান্স আছে। বাট শর্ট টার্মে 1400-র ওপরে যদি যায়, আর যদি তার উপরে পুল ব্যাক করে রিট্রেস করে, আর যদি গ্রিন সিগন্যাল করে, দেন ছোটো স্টপ লস দিয়ে নেওয়াই যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, নিফটি এফএমসিজিতে একটা ট্রায়াঙ্গেলের এতে চলছে, এই ট্রায়াঙ্গেলের কোন সাইডে ব্রেকআউট হবে আমরা জানি না, সেটাকে ফলো রাখতে হবে, ট্রায়াঙ্গেলটার কোন সাইডে ব্রেকআউট হবে, বুঝলে দীপ? আমাকে ফলো রাখতে হবে ট্রায়াঙ্গেলটা, কি ফলো রাখতে হবে? নিচের দিকেও ব্রেকডাউন হতে পারে, ঠিক আছে। তো উইকলি মেরিকো এফএমসিজিতে আপসাইডে রেজিস্ট্যান্স এখানে রয়েছে, এর ওপরে এই রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের ওপরে গেলে দেবে। কিন্তু যদি এফএমসিজি সেক্টর ব্রেকডাউন দেয় আর মেরিকো ওপরে যাচ্ছে, দেন আমার সেক্টরের সাপোর্ট নেই, হতে পারে ওটা ফলস ব্রেকআউট হতে পারে। মাথায় রাখতে হবে ব্রেকআউটের ক্ষেত্রে 35% টাইমই কারেক্ট হবে, 65% ফলস হবে। সেই জন্য স্টকটাকে চুজ করা, আমি ওই জন্য এত ফিল্ট্রেশন লাগাচ্ছি, চার্ট থেকে অর্ধেক ফিল্টার করে দিলাম, তারপরে যাব ক্যান্ডেল বা বাকি সেক্টরের সঙ্গে ম্যাচ করালাম, তারপরে এটা যদি মেরিকো আমার র্যাডারও আসে আর এফএমসিজিও ব্রেকআউট করছে, দেন আমি ফান্ডামেন্টাল থেকে একে বাদ দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা সিলেক্ট করব না। আপনার এক্সাম দু ধরনের হয়, একটা সিলেকশানের জন্য হয়, একটা এলিমিনেশনের জন্য হয়। ইউপিএসসির এক্সাম হয় এলিমিনেশনের জন্য, কত লোককে আমি ছাঁটাই করতে পারি, সিলেকশানের জন্য হয় না। কোনো গভর্নমেন্টের রেলওয়ের এক্সাম হচ্ছে বেসিক্যালি সিলেকশানের জন্য, বা অন্য কোনো ধরুন এক্সাম হচ্ছে সিলেকশান করার জন্য, তার প্রসিডিউরে আমার থাকে। বড় ক্যাটাগরির এক্সাম থাকে ফর এলিমিনেশান, আমি কত লোককে বাদ দিতে পারি। তেমনি আমাদেরও স্টক মার্কেটে এলিমিনেশন মেথডকে ফলো করতে হবে, কত আমি এলিমিনেট করতে পারি। ওই জন্য যত কম সিম্পলিসিটি আর যত কম র্যাডারে স্টক থাকবে তত বেটার হবে। তো এফএমসিজি যদি নিচে ব্রেকডাউন দিয়ে দেয়, যদি দেয় জানি না, সেটা বলা মুশকিল, সেটা ওপরেও ব্রেকআউটও হতে পারে, সেটা বলা মুশকিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমিও জানি না, আপনিও জানেন না এটা কোন দিকে যাবে। আর মেরিকো যদি ওপরে যায়, মেরিকো ডেফিনেটলি স্ট্রং স্টক, তার মানে যখন এফএমসিজি ঘুরবে, মেরিকো ইজ দ্য ফার্স্ট যেটাতে আমি যাব।
তখন আর বাকি কোম্পানি দেখবো না। নিফটি আইটিতে একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্নও দেখানোর চেষ্টা করেছে, কিন্তু এই মুহূর্তে এখানে কোনো ট্রেড হবে না, ঠিক আছে, বিকজ অফ আইটিতে নিউজ আছে, আর সবচেয়ে বড় ওয়েটেজ টিসিএসের হচ্ছে, তার ম্যানেজমেন্টের লড়াই চলছে, বুঝতে পেরেছো দীপ? মিডিয়া ব্রেকডাউন ছেড়ে দিলাম। মেটাল, দিস ইজ এ গুড সেক্টর। মেটালেরও স্টক বেছে রেখেছে আপনাদের জন্য। মেটালের স্টক ফ্যান্টাস্টিক। হিন্ডালকো, আচ্ছা আরেকটা জিনিস এখানে ভালো জিনিস, মেটালে ব্রেকআউট হচ্ছে, অলমোস্ট কাপ অ্যান্ড হ্যান্ডেলের ব্রেকআউট আর রিট্রেস হচ্ছে। হিন্ডালকো মেটালের একটা স্টক, ভালো করে দেখবেন। আমি কেন আগের বার বললাম, জাস্ট আজকেই শুরুতে বললাম, প্রথমে লাইন চার্টে দেখব, এন্ট্রির সময় আমি ক্যান্ডেলে দেখব। আমি এন্ট্রি নিতে যাচ্ছি, এখানে একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন বা কিছু একটা বড় রেড ক্যান্ডেল প্যাটার্ন চলে এসছে। যতক্ষণ এই প্যাটার্নটার কিছু চেঞ্জ হবে ক্যান্ডেলে, যতক্ষণ না প্যাটার্নটার কিছু ক্যান্ডেলে চেঞ্জ হবে, মানে আইদার এখানে বুলিশ হারামি টাইপের ফর্ম হবে, বা কোনো গ্রিন ক্যান্ডেলে ওপেন আর লো সেম আছে সেরকম কোনো গ্রিন ক্যান্ডেল ফর্ম হবে, অথবা কোনো আপনার ডোজি টাইপের, বুলিশ ডোজি টাইপের কিছু ফর্ম হবে, হ্যামার টাইপের কিছু ফর্ম হবে। ততক্ষণ অবধি আমরা এখানটায় ওয়েট করব, ঠিক আছে। তার মানে আমি ক্যান্ডেল থেকেও আমি ওয়েট করছি, আমাকে তার মানে এলিমিনেট করলাম স্টকটাকে এখনকার জন্য। যত আপনি এলিমিনেট করবেন তত আপনার হাতে সোনা আসবে, ঠিক আছে। যত সিলেকশানের দিকে যাবেন, এটাও আছে ওটাও আছে, তত হাতে খাদ আসবে বেশি। যত এলিমিনেশানে যাবে তত সোনা হাতে উঠে আসবে। ন্যাশনাল অ্যালুমিনিয়াম এখনও জাস্ট ব্রেকআউট করেনি, ব্রেকআউটের মুখে রয়েছে। তো মেটাল সেক্টর অলরেডি ব্রেকআউট করেছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম ব্রেকআউটের মুখে রয়েছে। হিন্ডালকো ব্রেকআউট করে রিট্রেস করছে, একটু গ্রিন ক্যান্ডেলে ওয়েট করলে বেরিয়ে যাবে। ভিডিএলও আপনার ব্রেকআউটের মুখে রয়েছে, জিন্দাল স্টিল ব্রেকআউটের মুখে রয়েছে। পুরো মেটাল সেক্টর ব্রেকআউটের মুখে রয়েছে। জাস্ট নিউজকে ফলো করুন, স্টককে দেখুন। এইটা আমার শনিবারে অ্যানালিসিস ধরুন হয়ে গেল। সারা সপ্তাহে আমরা কী করবো লাহিড়িবাবু? সারা সপ্তাহে কী করব? আপনার টাইটেল কি লাহিড়ি? তো সারা সপ্তাহে কী করব আমরা? এই স্টকগুলোকে এবার ওয়াচ করব, ঠিক আছে। আমরা তো সেক্টর থেকে বাছাই করে নিলাম, কাজ শেষ। সপ্তাহে একবারই কাজটা করব, ঠিক আছে। মার্কেট ক্লোজেস, মার্কেট খুলবেন, মার্কেট যখন ক্লোজ থাকে তখনই অ্যানালিসিস করবেন। মার্কেট খোলা থাকলে অ্যানালিসিস করলে ইন্টারডে ট্রেডিংয়ে চলে আসবে, প্রবণতা বেশি চলে আসবে, ঠিক আছে। অথবা মনে হবে আরে এটাতে এখনই ক্লোজিং আওয়ারে দরকার নেই, আপনি উইকলি বেসিসে অ্যানালিসিস করলেন। এখান থেকে তো আমরা বুঝে গেলাম মেটাল সেক্টরে ফার্স্ট হচ্ছে, ব্যাঙ্কিং সেক্টর জাস্ট বেরিয়েছে। মেটালটাকে দেখালাম, কারণ মেটালটা জাস্ট ব্রেকআউট করছে, অলমোস্ট জাস্ট ব্রেকআউট করেছে দেখলাম, তাই তো। মেটালটা আমরা জাস্ট ব্রেকআউট করে জাস্ট এই রেঞ্জে রয়েছে, রিট্রেস করছে, জাস্ট পারফেক্ট ফর এন্ট্রি সিচুয়েশানে দাঁড়িয়ে আছে মেটাল সেক্টরে। তো এখানকার স্টকগুলোকে আমরা একটু দেখলাম, 3-4টে যে স্টক আছে সেই মেটাল সেক্টরের স্টকগুলোকে আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, আর একটা সেক্টরও এখানে দিয়েছে নিফটি, অয়েল অ্যান্ড গ্যাস, কিন্তু আমি খুব একটা কনফিডেন্ট নয়, কারণ ওপরে রেজিস্ট্যান্স রয়েছে। এই দুটোর মধ্যে একটা পার্থক্য দেখুন। অয়েল অ্যান্ড গ্যাস দেখছেন, দ্যাট ইজ অলসো ব্রেকআউট, এর টার্গেটও আছে, এর টার্গেট অ্যাচিভ হবে। এ যদি ওপরে সুইং হাইটাকে ব্রেক করে, সুইং হাইটা ওপরে অলমোস্ট রয়েছে 12,190, ব্রেক করলেও 13,000 তো যাবে। আমি যখন উইকলি বেসিসে করছি, আমি 2-3 বছরের জন্য বা 1-2 বছরের জন্য হোল্ডের জন্য আমি রেডি আছি। যদি ডেলি লেভেলে করি দেন অয়েল অ্যান্ড গ্যাস, তাহলে ঠিক আছে। উইকলি চার্টে করবো না, ডেলি চার্টে গিয়ে যদি অয়েল অ্যান্ড গ্যাসে করি, কারণ ওপরে যখনই অনেক রেজিস্ট্যান্স থাকবে তখনই সঙ্গে সঙ্গে ডেলি চার্টে চলে আসতে হবে। হ্যাঁ, ভেঙে পারফেক্ট এন্ট্রিতে রেজিস্টার করতে হবে, আর আগে বেরিয়ে যেতে হবে, রিস্ক টু রিওয়ার্ড ঠিক আসবে, বেরিয়ে যেতে হবে। অয়েল অ্যান্ড গ্যাসের এই চারটার সাথে মেটালের চারটার কী পার্থক্য আছে? দীপ একটু ফোন করে নেবে বাড়িতে, ঠিক আছে। কী পার্থক্য আছে?
ওটা তো ব্রেকআউট করে গেছে ট্রায়াঙ্গেলে। এটা এখনো ওই ট্রায়াঙ্গেল প্যাটার্নে তো ব্রেকআউট করে গেছে, এই রেজিস্ট্যান্সটা রয়ে গেছে এখন। উপরে অনেক রেজিস্ট্যান্স রয়েছে। তো এবার আমার কাছে তার মানে কী হলো, আমি যখন অ্যানালিসিস করলাম আমার কাছে তাহলে আরেকটাও সেক্টর কনফিউশনে রইলো যে অয়েল অ্যান্ড গ্যাস ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট দিচ্ছে, মেটাল কাপ অ্যান্ড হ্যান্ডেলের ব্রেকআউট দিয়েছে, কারেক্ট? মেটাল কাপ অ্যান্ড হ্যান্ডেলের ব্রেকআউট, অয়েল অ্যান্ড গ্যাস কারেকশানের ব্রেকআউট দিচ্ছে। দেন এক্ষেত্রে আমরা কোনটাকে চুজ করব? আল্ট্রা শর্ট টার্মে হলে একদম আল্ট্রা শর্ট টার্মে জাস্ট ঢুকে কিছু দিনে বেরিয়ে যেতে চাই, অয়েল অ্যান্ড গ্যাসে আমরা দেখতে পারি কিছু হয়েছে কিনা। আর এই সেক্টরটা আছে না, 3টে সেক্টর আছে, আইটি, ফার্মা, অয়েল অ্যান্ড গ্যাস, এই 3টে সেক্টর লিখে রাখবেন যেই সেক্টরে চট করে আমি ইনভেস্ট করতে চাই না। পোর্টফোলিওকে আইটি, ফার্মা আর অয়েল অ্যান্ড গ্যাস। কেন? কারণ এটা বিশ্ব বাজারের সঙ্গে জড়িত থাকবে, যেমন অয়েল এন্ড গ্যাস, সেটা মেটালও জড়িয়ে রয়েছে। এখানে আমার চলো সামনে চলে আসো দেবী, সামনে বসো, চলে আসো। তো অয়েল অ্যান্ড গ্যাস, ফার্মা আর আইটি কেন আমরা নেব না, বা আমি প্রেফার করি না? আইটিকে আমি নেব, এটা আমি যখন এই সানডে ক্লাসগুলো এক একটা ক্লাস করতে থাকবেন না, লাস্ট অব্দি আমরা পৌঁছাবো ওটাতে। আইটি সেক্টরকে আমরা ইউজ করব পোর্টফোলিওকে হেজ করার জন্য। বেশিরভাগ সময় দেখা যায় নিফটি পড়লে আইটি বাড়ছে, পোর্টফোলিওকে হেজ করতে আইটি আমি ঢোকাবো। আইটি, ফার্মা আর অয়েল অ্যান্ড গ্যাসকে জেনারেলি আমি ওভার দ্য নাইট খুব বড় টার্মের ভিউ না থাকলে শর্ট টার্মের ভিউর জন্য, মানে যা 7 দিন 14 দিন 20 দিনে আমি এন্ট্রি নেব না। আমি প্রেফার করবো এই 3টে সেক্টর ছাড়াই এন্ট্রি নেবেন শর্ট টার্ম ভিউতে। এই 3টেতে কখন নেবেন? টিসিএস 2000 থেকে 4000 যাবে, এন্ট্রি নেব। অয়েল অ্যান্ড গ্যাস 100 টাকা থেকে 200 টাকায় যাবে, মানে লম্বা টাইমের ভিউ, এন্ট্রি নেব। এই অয়েল অ্যান্ড গ্যাসে না কালকে মিডল ইস্টের কোনো একটা যুদ্ধ হয়ে যাবে, তাতে কোনো একটা এফেক্ট চলে আসবে, এই সেক্টর কীভাবে পড়বে তার চিন্তার বাইরে। ইউএসএ কোনো একটা নিউজ আসবে যে এফডি এতে আপনার ইউএসএ নিউজ আসবে, আইটি সেক্টরের সঙ্গে সঙ্গে চেঞ্জেস হয়ে যাবে। ট্রাম্প একটা কিছু বলবে, আইটি সেক্টর পড়ে যাবে, চার্ট যাই থাকুক। ফার্মাতে ইউএসএর কোথাও রেড হবে, ফার্মা সেক্টর পড়ে যাবে। একটা কোম্পানির কোনো একটা প্ল্যান্টের রেড হবে, বাকি সব কোম্পানি পড়ে যাবে, এফেক্ট চলে আসে। আইটি, ফার্মা, অয়েল অ্যান্ড গ্যাস, এই 3টে সেক্টরকে যদি নিতেও হয় খুব কেয়ারফুলি ইচ অ্যান্ড এভরি ডে এর ক্লোজিং প্রাইসকে মানে মনিটরিং করে চলতে হবে, ঠিক আছে? এই 3টে সেক্টরে খুব ওরিড থাকবেন। অরো ফার্মা ফ্যান্টাস্টিক একটা প্যাটার্ন দিয়েছে, ফার্মা আচ্ছা, ফার্মা সেক্টর। আচ্ছা, এখানে অয়েল অ্যান্ড গ্যাসে হিন পেট্রো ব্রেকআউট আছে, যদি ট্রায়াঙ্গেলের ব্রেকআউট দেয়, যেটা দিয়েছে এই ওপরের রেজিস্ট্যান্সের ব্রেকআউট হয়, হিন পেট্রো অলরেডি ব্রেকআউট দিয়েছে। আর উইকলি চার্টে ব্রেকআউট মানে কিন্তু আমি আবারও বলছি বড় ব্যাপার, উইথ ভলিউম উইকলি চার্টে ব্রেকআউট, ডোজি বানাচ্ছে। এখান থেকে যদি কোনো হ্যামার টাইপের কোনো ক্যান্ডেল পেয়ে যাই আর তার উপরেই যাই মার্কেট যাচ্ছে, এন্ট্রি হতে পারে শর্ট টার্মে। স্টপ লস ছোটো রেখে কাজ করব। এই 3টে সেক্টরে ছোটো স্টপ লস থাকবে। আমার যদি বাকি সেক্টরে স্টপ লস সুইং লো থাকে, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, বাকি সেক্টরে যদি স্টপ লস এই সুইং লো আছে, সুইং লো মানে এই যে লালটা ক্যান্ডেলের নিচে, কিন্তু যখনই আমি এই 3টে সেক্টরে চলে যাব তখন আমি ব্রেকআউট জোনের নিচে চলে যাব, এই হলুদ দাগের নিচেই বেরিয়ে যাবে। আমি অত ওয়েটই করবো না, হতে পারে ওখান থেকে ঘুরতে পারে, কিন্তু আমি ওয়েট করবো না, ঠিক আছে? অরো ফার্মা, আচ্ছা ফার্মা সেক্টর ব্রেকআউটের মুখে রয়েছে। মেটাল ব্রেকআউট করে দিয়েছে দেখলাম, ফার্মা ব্রেকআউটের মুখে রয়েছে। তাহলে আমরা কাকে কাকে দেখলাম ব্রেকআউটের মুখে আছে? ব্যাংক আর মেটাল ব্রেকআউট করে দিয়েছে। এই দুটো সেক্টরকে আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি আইদার এতক্ষণে আমাদের ঢুকে যাওয়া উচিত ছিল, ঠিক আছে? মেটালে তো এখনও সুযোগ আছে, জাস্ট রিট্রেস করছে। মেটালে আমরা দেখলাম রিট্রেস করছে, দ্যাট ইজ এ গুড সাইন যে ব্রেকআউটের পরে রিট্রেস করছে। ফার্মা ব্রেকআউটের মুখে রয়েছে, অরবিন্দ ফার্মা ব্রেকআউট দিয়ে দিয়েছে, ঠিক আছে? গ্লেনমার্ক ফার্মা রিট্রেস করছে,
অরবিন্দ ফার্মা ব্রেকআউট দিয়ে দিয়েছে, গ্লেনমার্ক ফার্মা পারফেক্ট রিটেস্ট করছে। এখানে সুইং করতে হবে। অরবিন্দ ফার্মা ব্রেকআউট দিয়ে দিয়েছে, আর ফার্মা সেক্টরটা ব্রেকআউটের মুখে রয়েছে। জাস্ট এই সপ্তাহে ফার্মা ব্রেকআউট মেবি করে দেবে, এই সপ্তাহে ফার্মা মেবি ব্রেকআউট করে দেবে। যদি ব্রেকআউট করে দেয় এই সপ্তাহে, দেন আমরা গ্লেনমার্ক ফার্মা, অরবিন্দ ফার্মা, আমার অরবিন্দ ফার্মা থেকে গ্লেনমার্ক ফার্মা ওপরে এইটুকু লেভেল অবধি তো আসবেইও। শর্ট টার্ম সুইংয়ের জন্য 1800 থেকে 2200 লেভেল অবধি তো আসবেও যদি বেড়ায়, মানে 300-400 টাকার মুভ পাবে। ঠিক আছে, রিয়েলটি ছেড়ে দিলাম। পিএসইউ ব্যাঙ্ক অলমোস্ট বেরিয়ে গেছে, পিএসইউ ব্যাঙ্কের কোনো এন্ট্রি নেই। ঠিক আছে, তাহলে সেক্টর অ্যানালিসিস থেকে আমরা গেলাম কোথায়? কোম্পানিতে। কিছু কোম্পানি দেখলাম। কোন সেক্টরের কোন কোম্পানি দেখবো আমরা? যে সেক্টর ব্রেকআউট করছে বা ব্রেকআউট করার মুখে রয়েছে, সেরকম 3-4টেই সেক্টর থাকবে, হতে পারে, তার বেশি থাকবে না। ঠিক আছে, ধরুন আইটি ব্রেকডাউনের মুখে রয়েছে, এর স্টককে কি আমি খুলে দেখবো? খুলে দেখবোই না। আইটি স্টক আউট, আমরা দেখবোই না। দেখবো কেন? নিউজ জানা আছে, ওগুলো বেটার টু অ্যাভয়েড। জানা আছে সেক্টরটাই ব্রেকডাউনের মুখে রয়েছে, এখান থেকে ওপরে যাবে না কি করবে জানি না। দ্যাট ইজ অলমোস্ট ফার্স্ট বটম, সেকেন্ড বটম, থার্ড বটম, ফোর্থ বটম, এই জায়গায় কতবার কাটিয়েছে। এখান থেকে ব্রেকডাউন যদি করারই চান্স বেশি, তো সেটা উইকলি চার্ট অ্যানালিসিস করে যে স্টকগুলো পেলাম, ওগুলোর হোল্ডিং টাইম কীরকম হওয়া? উইকলি চার্টের পরে আমরা ডেলি চার্টে গিয়ে এন্ট্রি নেব। স্টকিস্টিক্স করানো হয়েছে, স্টকিস্টিক্স করানো হয়েছে টেকনিক্যাল অ্যানালিসিসে, স্টকিস্টিক্স হয়নি, তাই তো? ঠিক আছে, ওর এন্ট্রিটা আমরা আবার দেখাবো, ওর এন্ট্রিটা কীভাবে আমরা করব। এটা তো খালি আমরা স্টক সিলেকশন করলাম, একটু রিটেস্ট করে এন্ট্রি করব, সেটাকেই আমরা এবার প্রপার দেখব কীভাবে কি এন্ট্রি হবে। ঠিক আছে, এখান থেকে আমরা, তার মানে আমরা কোন স্ট্র্যাটেজিতে রয়েছি? আগের দিন একটা স্ট্র্যাটেজি শিখেছিলাম, আর আমি সেম স্ট্র্যাটেজিটাই আমি করাবো থ্রু আউট দ্য ইয়ার। কী স্ট্র্যাটেজিতে আমরা করেছিলাম? ব্রেকআউট প্লাস ইপিএস দেখেছিলাম। ব্রেকআউট ফান্ডামেন্টালে, টেকনিক্যালে ব্রেকআউট, ফান্ডামেন্টালে ইপিএস দেখেছিলাম। ওই দুটো জিনিসকেই আমরা ফলো করব আপাতত এখনকার জন্য। তার মানে আমরা কোনো একটা স্টক দেখেছিলাম। কি স্টক এখন আমরা দেখলাম বলুন? মেটালে কোনো স্টক বলুন? হিন্ডালকো দেখলাম না? ঠিক আছে, ও ধরুন আমি হিন্ডালকোতে এবার পজিশন বানাতে যাচ্ছি, সব টেকনিক্যালি আমি ফিট করে নিচ্ছি, হিন্ডালকো আমি নেব। আচ্ছা, কল্যাণবাবু রেশিও করেছে? রেশিও করেছে কিছু ফান্ডামেন্টালে? ডেপ টু ইকুইটি রেশিও, রেশিও করেছে? লাস্ট না, যে 2-3-4টা ক্লাস হয়তো রেশিও করেছে। ডেপ টু ইকুইটি রেশিও, কী কী রেশিও চেক করবো সেটা করেছে? রেশিওটা বুঝতে পারেন না? রেশিওগুলো করেছে তো, খালি ফান্ডামেন্টালে সব কিছুর মধ্যে যা যা রেশিও পাবে, ধরো 10টা ক্লাসে বা 8টা ক্লাসে বা 7টা ক্লাসে, যে কটাই ক্লাস আছে অনেক কিছু করালো, তার মধ্যে যেখানে যেখানে রেশিও পাবে সেই রেশিওগুলোকে খুঁজে বার করে নিয়ে ওইটুকুই মাথায় রাখবে। অনলি রেশিওগুলোকে মাথায় রাখবে। ধরুন 6-7টা ক্লাসে অনেক কিছু রেশিও পেলে, এক একটা ক্লাসে একটা কিছু হয়েছে, তার মধ্যে যদি কোনো রেশিও থাকে, কুইক রেশিও, লিকুইডিটি রেশিও, কারেন্ট রেশিও, অনেক কিছু রেশিও পাবে। যা রেশিও থাকবে রেশিওটাকে একটা খাতায় এক জায়গায় নোট হবে, খুব হাতে গোনা 10 থেকে 15টাই রেশিও হবে। এই রেশিওগুলোকে লিখে রাখবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর আমরা যেটা বাকিটা দেখে নিচ্ছি সেটা এনাফ। খালি রেশিওকে মাথায় রাখবে, রেশিওগুলো শেখার পরে তারপরে রেশিওতে আমরা যাবো। আচ্ছা, হিন্ডালকোতে স্ট্রেট ফরওয়ার্ড আমি বাকি কিছু দেখলামই না, কারণ বাকি কিছু দেখার রয়েছে, কিন্তু যতক্ষণ না তোমাদের ফান্ডামেন্টাল ক্লাস শেষ হচ্ছে আমি রেশিওতে ঢুকতে পারছি, ততক্ষণ অবধি আমি রেশিও দেখাচ্ছি না। আদারওয়াইজ আমাকে ওখানে রেশিও তো দেখতে হতো, কোন রেশিওটা কী আছে, সেটা থেকেও কোম্পানির আমি চার্ট পেয়ে যেতাম। কুণ্ডলী যেমন দেখি না, যে কুণ্ডলী থেকে দেখলে আমাদের জন্মলগ্ন থেকে সব কী হবে বলে দেয়, তেমনি রেশিও থেকেও কোম্পানির হিস্ট্রি বেরিয়ে যাবে।
এই জন্য রেশিওটাকে আমি এই মুহূর্তে করছি না, ক্লাসটাকে শেষ হতে দাও, দেন তারপরে আমরা রেশিওতে দেখবো কী কী করতে হবে। তো আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে গেলাম। আমরা একটাই জিনিস দেখছি এখনও অবধি, ইপিএস। আগে আমি আইডেন্টিফাই করব হোয়েদার কোম্পানিটা কি কন্টিনিউয়াস গ্রোয়িং আছে। লাস্ট ফিউ ইয়ার্স ধরে কন্টিনিউ গ্রোয়িং। 22 সালের পরে 20-21 তো মেটালে তো করোনার জন্য ক্র্যাশ এসেছিলো, দেন 21-22 সালে 22 সালের পরে একটা ফল করেছে, আবার এটা অল টাইম হাই করছে। ইপিএস অল টাইম হাই, আর্নিং পার শেয়ার মানে ওর প্রফিটেবিলিটি ধরে রাখো, অল টাইম হাই করছে। দেখতে পাচ্ছ 79 করতে যাচ্ছে এবছরে, মার্চে গিয়ে এটা আসবে 79। আমি ডিভিডেন্ড এখন করাচ্ছি না, আপনি খালি ইপিএসটা দেখুন। তার মানে এটা কন্টিনিউয়াস একটা গ্রোয়িং কোম্পানি, অ্যাবনর্মালিটি এর মধ্যে নেই। অ্যাবনর্মালিটি থাকলে বলেছিলাম চট করে রিয়াকশান চলে আসে, মানে দ্যাট ইজ দ্য শর্টকাট। এটা কন্টিনিউয়াস ভালো করছে, কন্টিনিউয়াস গ্রোয়িং কোম্পানি, ঠিক আছে। তার মানে এটার ইমিডিয়েট বেসিসে কোনো প্রবলেম নেই। আরেকটা জিনিস দেখে নেবেন, এটা তো ইপিএস মানে কি অলমোস্ট প্রফিটই হয়ে গেল। তো প্রফিট মানে এই প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট মানে এই অপারেটিং প্রফিট, এই আদার ইনকাম। আদার ইনকাম হচ্ছে কোম্পানি তার মেন বিজনেস ছেড়ে কোথা থেকে কামাচ্ছে। আমার মেন বিজনেস ধরুন মেটালের, কিন্তু আমি কিছু টাকাকে এফডিতে বা মার্কেটে খাটিয়ে সেখান থেকে আমি ইন্টারেস্ট কামাচ্ছি বা অন্য কিছু কামাচ্ছি, দ্যাট ইজ দ্য আদার ইনকাম হয়ে গেল। আমার মেন বিজনেস ছাড়া আমি কী করছি, আমি কোনো রিয়েল এস্টেট কিনে রেখেছিলাম, সেটাকে প্রফিটে বেচলাম, দ্যাট ইজ আদার ইনকামে আমার আসলো। আদার ইনকাম আর এই নেট প্রফিটের গ্যাপটা কতটা রয়েছে, বা প্রফিট বিফোর ট্যাক্স বা নেট প্রফিট, যে কোনো একটা দেখলেই হবে। ওর নেট প্রফিট 17,000 কোটি টাকার করেছে, আদার ইনকাম 2300 কোটি টাকা আছে। মানে ঠিক আছে, অনেক কোম্পানি পাবেন, কোম্পানি প্রফিট করেছে 2500 কোটি, আদার ইনকামে রয়েছে 2300 কোটি। সেক্টর ভালো না, সেই স্টক ইমিডিয়েট ঢুকবেন, বেরোবার জন্য সবসময় রেডি থাকবেন। যখনই লোয়ার লো ডাউ থিওরিতে বানাবে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। তার মানে কোম্পানি তো বিজনেসের থেকে কামায়নি, ও কামিয়েছে অন্য কিছুর থেকে এসছে, দ্যাট মিনস এটা ওয়ান টাইম গেম। বিজনেস থেকে হলে প্রত্যেক বছর দেবে। যদি ওয়ান টাইম গেম হয়, রিটেল অত বুঝবে না, রিটেল দেখবে মানুষ খবরে আসবে এত প্রফিট হয়েছে, রিটেল ঢুকে যাবে, তার মানে আমিও ঢুকে যাবো ওখানে ওটা দেখে, কিন্তু ওখানটা বেরোনোর জন্য আমি সবসময় রেডি থাকবো, ঠিক আছে। সেই কোম্পানি যেটাতে বেরোনোর জন্য রেডি থাকবো, যার আদার ইনকাম অনেক বেশি, ডাউন দ্য লাইন দেখলেন সেখানে কিছু ম্যানেজমেন্টের চেঞ্জেস আসছে বা কোনো গভর্নমেন্টের ফোকাস রয়েছে সেই কোম্পানিতে, লম্বা টাইম চলবে গভর্নমেন্টের ফোকাস মনে হচ্ছে, দেন সেক্ষেত্রে একটু স্টপ লসটাকে একটু জাস্ট বড় করতে পারে যদি গভর্নমেন্টের ফোকাস ওই সেক্টরে থাকে। আদারওয়াইজ ওই সেক্টরে যদি গভর্নমেন্টের কোনো এক্সট্রা ফোকাস না থাকে, সাপোজ ইভি কোম্পানি, সোলার কোম্পানি, এরকম কোনো কোম্পানিতে সেম জিনিস পেলাম, গভর্নমেন্টের ফোকাস রয়েছে, আমি একটু ওয়েট করে যাব। মেটাল কোম্পানিতে এমন তো কিছু গভর্নমেন্টের ফোকাস নেই যে বিরাট কিছু হট করে ফোকাস চলে এসছে। তো এই কোম্পানিতে যদি কেউ থাকে যে 2500 কোটি টাকা প্রফিট করছে আর 2300 কোটি টাকা আদার ইনকামে রয়েছে, দেন আমাকে ওরিড হতে হবে, ঠিক আছে। মানে আমি যেটা ভাবছি তার পেছনে যদি কোনো হাওয়া থাকে, যে হাওয়াটা গভর্নমেন্টের হতে পারে, রিটেল পাবলিকের হতে পারে, আমি স্টকটা নিচ্ছি, কাউকে তো স্টকটাকে আরও নিতে হবে, তবেই তো স্টকটা বাড়বে। সেই আরও নেওয়ার লোকটা কে আছে, তার জন্য তো কোনো একটা হাওয়া চলতে হবে, সেই হাওয়াটা তো কাউকে দিতে হবে, তো সেটা কে দেবে হাওয়াটা? যদি সেই হাওয়া থাকে তার মানে আমি একটু বড় স্টপ লস রাখতে পারি সেখানে। আদারওয়াইজ আমি জাস্ট অলওয়েজ ডাউ থিওরির একদম ফলো করে জাস্ট লোয়ার লো করবে এক্সিট, যেটুকু প্রফিট কামালাম আমি নিয়ে বেরিয়ে যাব। তার মানে হিন্ডালকো দেখলাম কোনো ফান্ডামেন্টালি খুব একটা প্রবলেম নেই এখন অবধি, যেটুকু দেখলাম খালি প্রফিটটুকু দেখে, বাকি রেশিওতে আমি গেলাম না, ঠিক আছে। তো আমরা কীভাবে অ্যানালিসিস করব? প্রথমে ইউএস দেখলাম, তারপরে ইন্ডিয়া ইন্ডেক্স দেখলাম, তারপরে সেক্টর দেখলাম, তারপরে স্টক দেখলাম। স্টকের পরে আমরা কোনটা ব্রেকআউট করে গেছে সেক্টর আর কোনটা ব্রেকআউট করতে চলেছে আগামী দিনে করবে সেটাকে আলাদা করে নিলাম। যেটা আগামী দিনে করবে সেটাকে জাস্ট ফলো করতে থাকলাম, যেটা করে গেছে আইদার অলরেডি এখন এন্ট্রি নিয়ে নিয়েছি, তার
স্টপ লস সিলেক্ট করে আমরা বসে গেলাম, যতক্ষণ ওই ট্রেন লাইন বা ডাউ থিওরির নিচে নামছে বা ওই ব্রেকআউট জোনের নিচে নামছে। স্টপ লস 3-4 ধরনেরই হতে পারে। এক, যে লোটা রয়েছে সেই লোয়ের ডাউ থিওরিকে আমরা ফলো করলাম। সেকেন্ড, ট্রেন লাইন টেনে নিলাম, ট্রেন লাইনটার নিচে যাতে না আসে। আমি আগের দিন বুঝিয়েছিলাম এগুলো, লাহিড়িবাবু বুঝতে পারছেন? স্টপ লস কীভাবে দেবো? ট্রেন লাইন টেনেছিলাম, দেখাবো আবার আমি চার্টে, আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য আইটি সেক্টর। ধরুন আমি এখানে এন্ট্রি নিচ্ছি, এরকম জায়গায় এন্ট্রি নিচ্ছি। ট্রেন লাইন বেসিস কী হবে? আমি এই লো থেকে শুরু করে এই লোটাকে নিয়ে একটা ট্রেন লাইন টানলাম। তখন অবধি আমি জানি না এটা কি হবে। যে মুহূর্তে এটাকে ব্রেকডাউন করলো আমি বেরিয়ে গেলাম, আমি জানি না এটা ওপরে যাবে নিচে যাবে। আমি এখানটায় এন্ট্রি নিয়েছিলাম, এখানটায় বেরিয়ে গেলাম, দ্যাট ইজ এ শর্ট টার্ম ট্রেডিং হলো। দিস ইজ ট্রেন লাইন বেসিস ব্রেকডাউন। সুইং লো বেসিস কী হবে? সুইং লো বেসিস, ধরুন আমি এখানটায় ওপরে এন্ট্রি নিয়েছিলাম, এই ওপরে যদি এন্ট্রি নিই এর নিচে কোনো লো নেই, এটাই সুইং লো লাস্ট আছে অলমোস্ট এটা। তো এই লোয়ের নিচে মানে আমি একটা বড় জোন পেলাম, অথবা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট জোনের নিচে এই ব্রেকআউট জোন আছে, এই জোনের নিচে গেলে বেরিয়ে যাব। এখান থেকে লো করে ওপরে গেল, দেন আমরা এই লোটাতে তুলে দিলাম স্টপ লস। দেন ওপরে আবার লো করলো, দেন ওপরের লোটাতে তুলে দিলাম স্টপ। এগুলো কিন্তু উইকলি বেসিসে, মানে অনেক টাইম কাটাচ্ছে। লোটাতে তুলে দিলাম স্টপ লস, তার মানে এখানটায় লোটা ব্রেকডাউন করে গেল। তার মানে ট্রেন লাইন ব্রেকডাউন আর ডাউ থিওরির ব্রেকডাউন এখানে আমাকে একই জায়গাতেই দিচ্ছে। এটা আমাকে সাহায্য করলো কি, এই যে থ্রু আউট দ্য, দেখুন এখানে যদি আপনি না বেরাতেন, আপনি ভাবছেন আমি যে এত দূর প্রফিট পেতাম, আপনি এখানেও বেরাতে পারতেন না। এটাকে একটা স্টক আমরা অ্যাজিউম করে নিচ্ছি। এখানে যদি না বেরাতাম তাহলে কতটা লস হয়ে যেত, আর কতটা লসের সাথে টাইমও যেত। ওই টাইমে টাকাটাকে রোটেশন করাতে পারতাম, মানে আমি টার্ন ওভার লস হলো, প্লাস আমার টাইম লস হলো, প্লাস মানি লস তো হলোই। শুধু মানি লস না, মানি লসের সাথে টাইম লসও রয়েছে আর টার্ন ওভার লসও রয়েছে। ওই টাকাটাই আইডেল ফেলে না রেখে আমি তো টার্ন ওভার করতে পারতাম, সেখান থেকে তো 2-5% প্রফিট বার করে নিতে পারতাম। হোল্ড করবেন না তো, সেটার জন্য তো শেখাচ্ছি। হোল্ডই যদি করতে হতো আমাদের তো এত কিছু শিখতেই হতো না। আপনি নিতেন যেখানে খুশি, হোল্ড করে রাখতেন, রিটেল পাবলিকের মতো 400 টাকার ইয়েস ব্যাঙ্ক 4 টাকায় আসতো, আপনি হোল্ডই করে থাকতেন। আমরা তো এই কারণে শিখছি যাতে এটাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি আর টাকাটাকে রোটেশন করাতে পারি। ক্লিয়ার হলো কীভাবে স্টপ লসে আমরা ফলো করবো? আঁকবে কী করে? ট্রেন লাইন ইজ অলওয়েজ বেশি পাওয়ারফুল, কারণ 20 SMA তো তোমার, সাপোজ একটা যে কোনো একটা স্টকে দেখাচ্ছি, দাঁড়া, 20 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ। সাপোজ ধরুন এটা 21 পিরিয়ডের রয়েছে, ঠিক আছে? আচ্ছা, সাপোজ ধরো এইখানে যেটা হয়েছে, এখানে কি হয়েছে, আমি যদি ট্রেন লাইন টানতাম এখানে বেরিয়ে যেতাম, এই জায়গাটা খেয়াল করুন, আমি যদি ট্রেন লাইন টানতাম এখানে বেরিয়ে যেতাম, কিন্তু 20 SMA ফলো করলে কিন্তু এক্সিট দেয়নি। 20 SMA মানে 20 SMA নিচে গেলে আমি এক্সিট করব। 20 SMA তে আমি কিন্তু আরও বেশি হোল্ড করতে পারতাম, কিন্তু যদি তোমার 20 SMA এর নিচে এসে, ধরো 20 SMA এর নিচে গেল, এই 20 SMA নিচে যায়নি, তুমি ট্রেন লাইনে বেরোলে না, 20 SMA এখানে স্ট্রংলি আপ ট্রেন্ডে রয়েছে বলে তুমি এটাকে করতে পারছো। যদি এটাকে স্ট্রং আপ ট্রেন্ডে না থাকে, জাস্ট মিডিয়াম আপ ট্রেন্ডে থাকে, ও সবসময় 20 SMA ওপর নিচে করে ওপরে যাবে। এখানটা এটা স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে, স্ট্রং আপ, একদম স্ট্রং আপ ট্রেন্ডে তোমার সব স্টক থাকবে সেটা তো নয়, এটা তারপর ইন্ডেক্স আছে, স্টকে তো এর থেকে বেশি। দাঁড়াও দেখাচ্ছি, স্টকে দেখা যাবে না, TCSই দেখছি, চলো। হ্যাঁ, এখানটা দেখা, সাপোজ ধরো আমি এখানে এন্ট্রি নিয়েছি একটা, লেটস অ্যাজিউম, ঠিক আছে? দিস ইজ মাই ট্রেন লাইন,
দেখো যদি না স্টক ট্রেন্ড খুব বেশি পাওয়ারফুল হয় সবসময় 20 SM নিচে নামছে, দেখেছো? তুমি কি স্টকটাকে হোল্ড করতে পারতে যদি তুমি এটা ফলো করতে? তার মানে 20 SM কখন কাজে দেবে? যখন স্ট্রং আপ ট্রেন্ডে থাকবে তুমি 20 SM ফলো করতে পারো। যদি না খুব স্ট্রং আপ ট্রেন্ডে থাকে দেন তোমাকে 20 SM ওপর নিতে তো সবসময় করে দেবে। ট্রেন্ড লাইন ফলো করা সেখানে বেটার, ঠিক আছে? কারণ এবার তুমি যখন মনে করবে যে এটা স্ট্রং আপ ট্রেন্ড, মেবি হতে পারে এটা স্ট্রং আপ ট্রেন্ড নয়, তোমার ভাবনা ভুল। যে কোনো একটাকে ফলো করা বেটার। তুমি 20 SM ফলো, ট্রেন্ড দেখছি যে হায়ার হাই যেটা আমরা দেখছি বা 20 SM কখন ফলো করবে? 20 SM ফলো করবে হচ্ছে তোমার যখন তোমার ধরো ব্রেকআউট দিল, সাপোজ বলছি যদি শর্ট টার্মে করতে হয়, দিস ইজ এ ট্রায়াঙ্গেল ব্রেকআউট, এখান থেকে ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়েছে, 20 SM আমার স্টপ লস, দেখো নিচে যায়নি ওপরে গেল। কোনো ব্রেকআউট হলো, ব্রেকআউটের পরে যদি মনে করো যে স্ট্রং আপ ট্রেন্ড হচ্ছে, খুব স্ট্রং আপ ট্রেন্ড হচ্ছে, দেন অনলি তোমাকে এটা করতে পারো। আদারওয়াইজ কতটা স্ট্রং আপ ট্রেন্ড দেখেছো খালি এবার সব স্টকে সব জায়গায় তুমি এই স্ট্রং আপ ট্রেন্ড পাবে না। এ হায়ার হাই লোয়ার লো করবে, আবার হায়ার হাই করবে, আবার লোয়ার লো করবে, আবার হায়ার হাই করবে, আবার সাইড ওয়েজ কাটাবে, আবার ওপরে যাবে। তো যদি না স্ট্রং আপ ট্রেন্ড থাকে 20 SM ওপর নিচে সবসময় হবে। আমি যেটা তোমাকে এখানটা এই জায়গাটা ঠিক এক্স্যাক্টলি দেখালাম, সাপোজ আমি ধরলাম এখানটাতে এই জায়গাটা থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম, তারপর ধরো তুমি এখানে এন্ট্রি নিয়েছো, এইখানটা স্টপ লস, আমি এখান থেকে একটা ট্রেন লাইন টানলাম, দেখো ট্রেন লাইনটার উপরে গেল না কিন্তু, ঠিক আছে? স্টপ লস হিট করলো না, ওখান থেকেই ঘুরে গেল। স্ট্রং আপ ট্রেন্ড না থাকলে 20 SM নিচে সবসময় হতে থাকবে। যদি মনে করো যে স্ট্রং আপ ট্রেন্ড কী করে বুঝবে? স্ট্রং আপ ট্রেন্ড বুঝবে কী করে বুঝবে? যদি দেখো যে ADX আমাদের একটা ইন্ডিকেটার আছে, আপনি করেছেন? ADX 20-র ওপরে যাচ্ছে, ওপরের গ্রিন লাইনটা, ওপরে মুখটা কুমিরের মুখের মতো আছে, আর মাঝের 20 লাইনটা মানে 20 পিরিয়ডের লাইনটা জাস্ট ওপরে উঠছে, ঠিক আছে? জাস্ট টার্ন অ্যারাউন্ড করেছে, আর ওর ভ্যালু 25-এর ওপরে রয়েছে, 20-25-এর ওপরে রয়েছে, দেন স্ট্রং আপ ট্রেন্ড আসতে চলেছে। যদি স্ট্রং আপ ট্রেন্ড থাকে দেন তুমি দেখো এখানেও 20 SM হ্যাঁ, এই দেখো এখান থেকে আমি একটা ট্রেন লাইন টানছি, ট্রেন লাইন ব্রেকডাউন করিনি কিন্তু এখানে 20 SM নিচে ব্রেকডাউন করে দিয়েছে, কেন? এই জায়গাটা স্ট্রং আপ ট্রেন্ড ছিল না। তুমি কিন্তু এই স্টকটাকে এখানেই বেরিয়ে যেতে, এই অ্যাটলিস্ট এই লেভেলটা অবধি হোল্ড করতে পারতে না। এবার কী করবো? এরপরে যেই ট্রেন লাইনের মুখ চেঞ্জ হয়ে গেল, আমি এবার এখান থেকে ট্রেন লাইনের মুখটাকে চেঞ্জ করে দিলাম। এটা আমার ট্রেন লাইন কন্টিনিউয়াস নয়, এটা তো ছিল কিন্তু এত আপ ট্রেন্ড চলে এসছে, পুরো মুখটাই তো চেঞ্জ, নদীর গতিবেগই তো চেঞ্জ হয়ে গেছে, মানে নদীর ডিরেকশানই চেঞ্জ হয়ে গেছে। এবার তো আমাকে তো ডিরেকশান চেঞ্জ করতে হবে, আমার ডিরেকশান চেঞ্জ হয়ে গেল, এখানে আমি ব্রেকডাউন করে গেলাম, মানে এখানটা আমি এক্সিট করে গেলাম, ব্রেকডাউন হলো তো আমি এক্সিট করে গেলাম। ক্লিয়ার আছে? আশা করছি এইটুকুতে অনেক কিছু প্রবলেম সলভ হলো। মার্কেটে করতে গেলে ভলিউম আর প্রাইস, প্রাইস আর ভালো যা কিছুই মোটামুটি মানুষের দ্বারা সবই গয়না, তারপরে হ্যাঁ তারপরে গয়না। তাহলে আমি কিন্তু এখানে স্টকের থেকে আবার প্রসেসের ওপরে ফোকাস করলাম বেশি, বায়ারটা বেশি। বায়ার তো আপনার যখন মার্কেট ডাউন দ্য লাইন আছে তখনও বায়ার আছে, মার্কেট যখন ডাউন ট্রেন্ড আছে তখনও তো বায়ার আছে কিন্তু মার্কেটে। তো অ্যাগ্রেসিভ বায়ার যতক্ষণ না মার্কেটে আসবে মার্কেট ওপরে যাবে না, ঠিক আছে? অনলি বায়ার তো এখনও মার্কেটে রয়েছে, মার্কেট যদি পড়ে অ্যাগ্রেসিভ বায়ার ওটাকে বলে, অ্যাগ্রেসিভ যতক্ষণ না মার্কেটে কেউ আসছে। তো স্যার আমি ডিসাইড করেছি, বা আমি যেটা বাড়িতে আমার মোবাইল দিয়ে দেখি, ঠিক আছে, যখন কাজ থেকে এসে রেগুলারলি আমি RSIটা দেখি, ঠিক আছে, আর বলিঞ্জার ব্যান্ড ভ্যালিডিটি আর একটা টেক্সট ফলোইংটা যেটা শিখেছি আমাদের কাছ থেকে, এই দুটোকে নিয়ে মানে যখন বলিঞ্জার স্কুইজ ব্রেকআউট করছে তখন দেখো তো, বা কুইজ স্কুইজ ব্রেকআউট হচ্ছে যখন ওই টাইমটাতে দেখো, সেটা ভালো। মানে কি বেশি আমি অনেক ইন্ডিকেটর আছে, কত আমি সার্চ করি। তুমি যদি ওই দুটোকেও না দেখে, আমি এখনো অবধি তোমাকে কোনো ইন্ডিকেটর টাচই করাইনি, অথচ প্রত্যেকটা এন্ট্রি এক্সিট দেখাচ্ছি খালি প্রাইস থেকে, একটা লাইন চার্ট থেকে, বাকি ইন্ডিকেটর তো আমার লাগছে না, অনলি প্রাইসের ওপরে কিচ্ছু লাগে না।
তোমার কোনো ইন্ডিকেটরও লাগবে না। আরএসআই কখন ভালো কাজ করবে? যখন তুমি একটু শর্ট টার্মে কাজ করছো, একটু যখনই লং টার্মে চলে যাবে আরএসআই 40তে আসবে। যখন ধরো এই আপ ট্রেন্ডটা এসছে, আরএসআই মেবি 50তে টাচ করেছে কখনো না কখনো। তো যখন একটু যত লম্বা পিরিয়ডে কাজ করবে তত ইন্ডিকেটর বেসকে কমিয়ে দিতে হবে। ইন্ডিকেটর কখন কাজে লাগে? ফর এন্ট্রি অর এক্সিট, এন্ট্রি অর এক্সিট। এক্সিট না দেখলেও হয়ে যাবে, এক্সিট আমরা প্রাইস থেকে করবো। এন্ট্রি টাইমে এই যে ধরো দেখাচ্ছি যে এই ব্রেকআউটটা করছে, কোনো একটা ব্রেকআউট করছে, ওই টাইমে আরএসআইটা কোথায় আছে? আমি এলিমিনেশনের জন্য স্টককে কাজ করছি, মানে আমি 5টা স্টককে নিলাম, দেখলাম দুটোর আরএসআই 60 ক্রস করছে, আর তাদের উইকলি আর মান্থলিও 60-র ওপরে রয়েছে। কিন্তু কোনো একটা স্টকে উইকলি বা মান্থলি 60-র ওপরে নেই, ওরা 60-র মধ্যে আছে, কিন্তু ডেলিটা 60-র ওপরে ক্রস করছে। তখন আমি ওটাকে এলিমিনেট করে দিলাম। তাহলে যেটা লং টার্মে আছে সেটাকে আমি চুজ করলাম। তার মানে আমি আরএসআইটাকে, আমরা ভুল কী করি, আমরা আরএসআই বা যাই কিছু শিখছি সেটাকেই আমাদের মাধ্যম বানিয়ে নিই স্টক মার্কেটে চলার, মানে ওটাই আমাদের নৌকা স্টক মার্কেটে চলার। কিন্তু ওটা যদি নৌকা হয়, প্রাইস অ্যাকশান হচ্ছে জাহাজ। সেই জন্য প্রাইস অ্যাকশানকে যদি তুমি ফলো করো তাহলে তোমার কোনো দিন অসুবিধা হবে না। আর আরএসআই হচ্ছে ওই ঘাট থেকে ওই জাহাজটা অবধি যে দূরে আছে, সেই ওই যেতে গিয়ে তোমাকে ওইটুকুকে ইউজ করতে হচ্ছে এন্ট্রির সময়। 5% বা 10% 100-এর মধ্যে। আর শর্ট টার্ম ট্রেডিং যদি হয় যে আমি 5 দিনের জন্য 7 দিনের জন্য করবো, দেন তোমাকে কন্টিনিউসলি ওটাই ফলো করতে হবে ওটা। কারণ কি ওখানে অ্যাকুরেসিটা বেড়ে যায় শর্ট টার্মে। ক্লিয়ার? তাহলে আমাদের মার্কেট আপডেট কীভাবে আমরা করব প্রত্যেক সপ্তাহে। আচ্ছা, এবার আসি আমরা এইটুকু নিয়ে কোনো কোশ্চেন নেই প্রসেস নিয়ে, ঠিক আছে? এই যে আপনি বলছিলেন না স্টক সিলেকশন প্রসেসটা আমরা কিভাবে করব, ডাউন দ্য লাইন কীভাবে নামবো, কীভাবে আমরা এটা সপ্তাহে শেষে করব, এটা নিয়ে প্রত্যেক সপ্তাহে মাথা ঘামাবো না। এখানে 2 ঘন্টা টাইম লাগবে, একটা সপ্তাহে একদিন শুক্রবার বা শনিবার বা রোববারে 2 ঘন্টা বার করব, করে আসবো। পার্টিকুলারলি চেষ্টা করবেন রোববার এখানে আসার আগে এটাকে করে আসতে। তাহলে কী হবে, আমরা যে ডিসকাশনটা করব সেটা এক ধাপ ওপর থেকে শুরু হবে। এখন কি হচ্ছে, আমার সাথে আপনার এটাকে নিয়ে ডিসকাশন হচ্ছে। আপনি যদি এটা করে আসেন তাহলে এর ওপরের লেভেল, এটাকে আমি চট করে রিভাইজ করে গিয়ে এর ওপরের লেভেল থেকে স্টার্ট করতে পারবো অ্যাডভান্স কিছু। এরপর থেকে শুক্র বা শনিবারে এটাকে করবেন, করে রোববারে আসলে আপনাদেরও কিছু কোয়ারিজ থাকবে, একদম স্টক লিখে নিয়ে আসবেন যে এই স্টকটাকে আমি চুজ করেছি এন্ট্রির জন্য। আর যেটাকে চুজ করবেন মনে করবেন না, যদি সাহস না হয় 1000, 10,000 যার যেরকম ক্যাপিটাল আছে, যদি কারোর 10 লাখ ক্যাপিটাল থাকে সে তো 1 লাখ টাকা বা 10,000 টাকা অবধি সবসময় টেস্টিং করতে থাকবেন। 1 লাখ ক্যাপিটাল থাকলে 10,000, কারোর 10 লাখ ক্যাপিটাল থাকলে 1 লাখ, ওই স্টকে টেস্টিং করতে থাকবেন পরের সপ্তাহে গিয়ে। এই করে করে কি করাবো আমরা, যে ভীতিটা আছে যেটা মনে, সেটাকে কাটাবো। এই যে আমি মেটাল নিয়ে বললাম, যদি তোমার 1 লাখ ক্যাপিটাল থাকে তুমি দুটো মেটালের স্টকে রাইট টাইমে 5,000 এন্ট্রি করবে। 10% কিনে করবো, 90%-এ হাতই দেবো না যদি না সাহস হয়। যদি ওনার 10 লাখ ক্যাপিটাল থাকে উনি তাহলে 1 লাখ টাকা 2-3টে স্টকে 33 করে ইনভেস্ট করবেন। তার স্টপ লস কোথায় সেটা লিখে নিয়ে আসবে। 10% নিয়ে তো কোনো ওরিড নয়, কত আপ ডাউন করবে, তুমি 10,000 টাকা লাগালে তো তুমি ওরিড নয়। এই জিনিসটাকে তৈরি করতে হবে ভেতর থেকে। তো নেক্সট উইকে যে স্টকে আজকে সিলেক্ট করবে বাড়ি গিয়ে, সেই স্টকে সবার অ্যাকাউন্ট খুলে গেছে, 10% আমার ব্যাংকে 1 লাখ আছে, আমি ভাবছি আমি এখন 1 লাখ লাগাবো, ইনভেস্ট করবেন মানে ট্রেড করবেন। সো ইনভেস্টমেন্ট হোক ট্রেডিং হোক, অরিজিনাল আপনি ইনভেস্টমেন্ট করবেন। তার মানে আমি ধরছি যে নেক্সট সপ্তাহে আসার আগে ডেফিনেটলি আপনাদের ইনভেস্টমেন্ট রানিং হয়ে যাবে 10%-এর ওপরে। এইটা আমি আপনাদের থেকে সহযোগিতা চাইছি। সে ঠিক হোক ভুল হোক, 10% নিয়ে তো অরিড নয়, কত আপডাউন করে মার্কেট। 10%-এ 10,000-এ তোমার কত নিচে যাবে, থরি তোমার টিসিএস মানে তুমি যদি হিন্ডেল কোনো 0 হয়ে যাবে 10,000-এ, ভয় নেই কোনো, 10%-এ কোনো ভয় নেই। এবার ক্যাপিটালের ওপর ডিপেন্ড করছে, মানে ধরো আমার 25 লাখ রয়েছে, আমি 2.5 লাখ টাকা ইনভেস্ট করে আসবো। তোমার 1 লাখ রয়েছে, আমি 10,000 টাকা ইনভেস্ট করে আসবো। আমার আছেই 10,000, তাহলে আমি 1,000 টাকা ইনভেস্ট করে আসবো। ওকে, কিন্তু করবো, বুঝতে পারলাম না বাবু? আপনার কোথায় অ্যাকাউন্ট রয়েছে? সবারই তাহলে 0 হয়ে গেল। হ্যাঁ, 10,000 টাকা আছে, 10,000 টাকা আপনার ক্যাপিটাল আছে, তাহলে আপনি
1000 টাকা ইনভেস্ট করে আসবেন। এগুলো স্যাম্পল, এটা স্যাম্পল। টোটাল ক্যাপিটালের 10% ইনভেস্ট করে পরের সপ্তাহে আসার আগে যার যা ক্যাপিটাল আছে, আমি 1000 টাকা লাগিয়েছি, 100 টাকা ইনভেস্ট করে আসবো। হয়ে গেল? এর থেকে তো কম ক্যাপিটাল নেই, তো 1000 টাকা আছে তো 100 টাকা ইনভেস্ট করব। কিন্তু করব, বাই করব স্টকে, কোন স্টকে করছি, কেন করছি। স্টপ লস যখন আপনি মাই জিটিটিতে ওখানে যদি অর্ডার সিলেক্ট করা যায়, আমার জিরোদাতে নেই জানি না, আমি আমার মাই জিটিটিতে ওখানে যদি দেখবেন ডেটটা চেঞ্জ করে স্টপ লসটা লাগানো যায়, ওটা একবার দ্বীপের জিরোদাতে আছে, ও বলতে পারবে। তো ওখানে অপশান দেওয়া যায়, আগেকার অপশান দেওয়া যেত না স্টপ লসটাকে সিলেক্ট করে লম্বা টাইমে রেখে দেওয়ার জন্য, এখন সেটাকে মোস্ট প্রবলি করা যাচ্ছে বা টেল করাও যায় জিটির মাধ্যমে। আফটার ডেজে। আগে সেটা করা যেত না, মানে আমার যেখানে আছে সেখানে ফিজিক্যাল ব্রোকারে এগুলোতে এখনও অবধি ফিজিক্যাল ব্রোকারে এই সুবিধা নেই অনেক জায়গায়, ঠিক আছে। কিন্তু জিরোদাতে ওখানে আছে, তো যদি থাকে ওটাকে দ্বীপ ভালো বলতে পারবে। ওটাতে হ্যাঁ, তোমার স্টপ লস মেন্টালি রাখো না, 10% স্টপ লস সিস্টেমও দিতে হবে না, তুমি মেন্টালি স্টপ লস রাখো, তাতেও তোমার হয়ে যাবে। হ্যাঁ, ও জিরোদাতেই কাজ করে পুরো। আমি শেরখানে করি আর এতে ইউরেখাতে আছে আমার। আচ্ছা টিসিএস, আচ্ছা যদি এই যে টিসিএসের একটা ভালো জিনিস বেরোলো, ধরুন আমার ট্রেড লাইন ছিল, আমি টিসিএসে আমার এন্ট্রি ছিল, খুব ভালো করে দেখুন এটা, ধরুন এটা এখানে আমার এন্ট্রি ছিল, ওকে। সাপোজ ধরলাম আমি এখানে তলায় এসেছিলো, আমি বেরোইনি, সাপোজ ধরলাম আমার বেরোনোর এটা আরও নিচে ছিল, এই তলাতে আমার আরও তলাতে ছিল, ঠিক আছে। আমি যে তলার লাইনটা হরিজন্টাল লাইনটা না, সেটা ধরে রাখছি আমার স্টপ লস। আমি একটা এক্সাম্পল জাস্ট দিচ্ছি, এখান থেকে ট্রেন লাইন টানলাম একটা, সাপোজ টিসিএস আমার এক্সিট কোথায় ছিল, এখানেই হয়ে গেছে 3900-তে। যদি না আমি বেরাতাম তাহলে কি হতো, টিসিএসে অলমোস্ট 2800, 2900, 3000-এর কাছাকাছি লো বানাচ্ছে, 1000 পয়েন্ট পড়ে যেত। তার মানে আমি এন্ট্রিটা যতটা ইম্পর্টেন্ট, ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট এক্সিট। এবার আপনি মনে করতেন যে না আমি এখানে এইভাবে বেরাবো না, আপনি মনে করলেন আমি এইভাবে বেরাবো না, আমার মাই ট্রেন লাইন ইজ দিস, প্রবলেম নেই, এখানে বেরিয়ে যাবেন, 3800 টাকা বেরাবেন। দেখুন আপনি এখানে বেরালে 3800-তে বেরাচ্ছেন, এখানে বেরালে কততে বেরাচ্ছেন, 3900-তে, অলমোস্ট কাছাকাছি। কিন্তু টাইম পিরিয়ডের ডিফারেন্স কতটা দেখুন, এখানে 24শে মার্চ, এখানে 25শে ফেব্রুয়ারি, 1 বছরে। আমি একই প্রাইসে যখন বেরাবো, 1 বছর ধরে টাকাটা আমার এখানে ফালতু পড়েছিল। আমার যদি টার্ন ওভারের ওপর, এই কথাটা বারবার বলছি, টার্ন ওভার রেশিও, টার্ন ওভার যদি আমি টাকাটাকে আমি খাটাতে পারতাম, বারবার ঘোরাতে পারতাম 1 বছরের মধ্যে, আমি কিছু তো সলিড আমি রিটার্ন নিয়ে আসতে পারতাম। অথচ আমি সেমই বেরালাম, আমি পরে বেরালাম টাইমটা নিয়ে। তো আমি তার মানে এটা বলছি না আপনি এখানে বেরাবেন, আমি বলছি যদি কখনো কেউ ডিসিশন নিয়ে থাকে যে আমার ট্রেন লাইন এটা মনে হচ্ছে আর আমি এখানে বেরালাম, তার জন্য রিগ্রেট করার কিছু নেই, যদি কখনো স্টকটা পরে ওপরে যায়। কারণ হতে পারে 3টে স্টক ওপরে যাবে, 7টা স্টক একই জায়গায় ফিরে এসে একই জায়গায় এক্সিট দেবে, সেটা তো আমরা জানি না কোন স্টকটা কোথায় যাবে। কিছু স্টকের রিগ্রেট হবে, মনে হয় ইস আমি এখানে বেরিয়ে গেলাম, এরপরে এত হাই বাড়িয়ে দিল। রিগ্রেট করবেন না, টার্ন ওভার রেশিওর ওপর ফোকাস করবেন। যে এই 1 বছরে আমি যদি টাকাটাকে আরও 2-3 বার অন্য কোনো স্টকে ঘুরিয়ে নিতে পারতাম, 3-4 মাস 6 মাসের জন্য, অ্যাটলিস্ট 2 বারও রোটেশন করতাম, আমার যদি 10% করেও আসতো, আমার 20% ইয়ারলি চলে আসতো এক্সট্রা ওই টাকাটার ওপরে। টাকার ওপরে দেখতে থাকবেন ROI, পুরো ক্যাপিটালের ওপরে দেখবেন না। আমার ক্যাপিটাল 10 লাখ, আমি 1 লাখই লাগিয়েছি, ওই 1 লাখের ওপরে ROI ক্যালকুলেশন করবেন। আমাদের এক্সপেকটেশন থাকে 10 লাখের 20%, 2 লাখ টাকা বা 3 লাখ টাকা আমি কামাবো, কিন্তু আমি পুরো ক্যাপিটাল ডিপ্লয় করতে পারলাম না, আমার সাহস হলো না, আমি ডিপ্লয় করলাম 3 লাখ টাকা, তার উপরে এবার আমার গ্রিড আছে যে আমি 3 লাখ টাকা কামাবো। তো সেই জায়গাটাকে আনবেন না, 2 লাখ টাকা, ওই 2 লাখ টাকার ওপরেই ক্যালকুলেশন করবেন কত ROI আসছে। 8 লাখ টাকা ব্যাঙ্কে আছে, 6% রয়েছে বা 5% রয়েছে, ঠিক আছে। আচ্ছা LG আইপিও আসলে, আইপিও এসছে সবে, বেরিয়ে গেছে তো। আইপিও স্টেজে চট করে যাবে না। এই স্টকটাতে কখন এন্ট্রি নেবেন আমি বলে দিচ্ছি, সবসময় মাথায় রাখবেন। আইপিওর ক্লাস আপনারা করেননি না, আমার করেন, আইপিওর ক্লাস করবো একদিন, তখন আমি বলবো
আমি ফার্স্ট ব্যাচে একটা ক্লাস করেছিলাম আইপিওর ওপরে, বলেছিলাম যে কোনো আইপিওতে এন্ট্রি নিতে না, বেশিরভাগ আইপিও নিচে পড়ে। কেন আইপিওতে নিচে পড়ে তার কারণ বুঝিয়েছিলাম। এই স্টকটাতে এন্ট্রি নেবেন এক্স্যাক্টলি এই জোনটা যখন ওপরে যাবে। আমি তার এক্সাম্পল ওই ইটার্নাল, এখন যেটা আগে জমাটা ছিল ইটার্নাল লিমিটেড, তাই তো? এটা কোনো একটা ব্যাচে করেছিলাম, ওই জন্য এত কিছু রয়েছে। তোমাদের করেছিলাম। কোনো আইপিও, এটা জোম্যাটো যেই কিছু আইপিও, ওয়েট করলাম, আইদারও নিচে আসবে বা ওপরে যাবে তারপরে নিচে আসবে। খুব রেয়ার পার্সেন্টে ওপরে যাবে, কন্টিনিউয়াস ওপরে যাবে। এই হাই, এটাই হাই ছিল, যার থেকে নিচে পড়ে গেছিলো জমাটা চলবে না চলবে না চলবে না। এই আইপিওর হাইয়ের উপরে যখন যাবে, দ্যাট ইজ দ্য এন্ট্রি পয়েন্ট। স্পেশালি আইপিও স্টকগুলোতে এরকম হতে পারে 2 বছর বাদে দেবে। ও বেরালো, আমার টার্গেট কোথায় আছে? ধরো লো, এটা টার্গেট, আমি এখান থেকে এটা বসালাম, এখানে তো আমি বেরিয়ে যাব 265, আমি বেরিয়ে যাব, ঠিক আছে? আমি যদি এখানে ট্রেন লাইনও টানি, আমি কীভাবে টানবো ট্রেন লাইন? যদি আমাকে ট্রেন লাইনে টানতে হয়, এর অ্যাকচুয়াল ট্রেন লাইন এটা আছে, এরকম ট্রেন লাইন খুব একটা টানবো না। মানে ট্রেন লাইন অ্যাটলিস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলে বেটার। ওপরেও করতে পারেন, কিন্তু এত বড় কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে তো, সেই জন্য এটাকে ফলো করা বেকার হবে। কারণ আমরা জানি কাপ অ্যান্ড হ্যান্ডেলের ব্রেকআউটের পরেও রিট্রেস তো করবেই। তো যখন আমি জানি রিট্রেস করবেই, দেন আমার ওখানে এত স্টিপ ট্রেন লাইন টানা বেকার, ঠিক আছে? তো কাপ অ্যান্ড হ্যান্ডেলের এখানে এন্ট্রি হবে, এক্সিট কোথায় হবে? স্টপ লস আমার এখানে কোথায় থাকবে? স্টপ লস থাকবে এর নিচে, ব্রেকআউট জোনে স্টপ লস থাকবে আমার ব্রেকআউট জোনের নিচে। টার্গেট থাকবে আমার এই চার্ট প্যাটার্নের ওপরে। দিস ইজ দ্য সিনারিও। যদি একে ট্রেন লাইন আমাকে পরে টানতেও হতো, যেহেতু এত উপরে চলছে যে আমি এই মুহূর্তে বেরোবো না, একটু চেক করে নিয়ে বেরোবো, দেন এটা অনেক বড় হচ্ছে। আপাতত এখানে থাকবে প্রথমে, দেন পরে আমি চেঞ্জ, যখন ও টার্গেট হিট করে গেছে তখন আমি ট্রেন লাইন টানতে পারি। কিন্তু এত স্টিপ ট্রেন লাইন সার্ভাইভ করবে না। একই ব্যাপারই হবে, দেখুন আপনি এই 265-তে বেরালেন, অথবা এই ট্রেন লাইনের ব্রেকডাউন দিলাম 267-68, 267-68-69 বেরালেন, 3-4 টাকা খালি 2-3 টাকার এদিক ওদিক রয়েছে। কিন্তু টাইমটা কতটা খেলো আবার? এখানে 24শে জুলাই, এখানে 24শে অক্টোবর, মানে 3-4 মাস খেয়ে গেল। টাইমটারও ভ্যালু আছে, কিন্তু আমি বারবার যেটা বোঝানোর চেষ্টা করছি, এই টাইমেও হতে পারতো 5% বেরিয়ে আসতো, উল্টো হতে পারতো, লস হতো। কিন্তু দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে এই টাইমে টার্ন ওভার রেশিও বাড়তো, ঠিক আছে? এর আগে আমি স্যার আগে তুই আমি একটা কথা বলেছিলাম, ব্রেকআউটে যে পয়েন্ট নেওয়ার সময়, ঠিক আছে, ব্রেকআউটে আমি এন্ট্রি নেব, ঠিক আছে? কিন্তু তখন আমি বলেছিলাম যে না, এর আগেও যে কিছু মানে নিচে থেকে নেওয়া যেতে পারে। আচ্ছা, এলজিতে আসার আগে দেখিয়েছি, ঠিক আছে? ওইটা দিস ইজ আসছে জিনিসটা হতে হবে। এখানে পারফেক্ট এন্ট্রি পান, তো দিস ইজ দ্য পারফেক্ট এন্ট্রি। এখানে এন্ট্রি, তো এই জোন বা এই সুইংগুলোর নিচে একটু এখানে স্টপ লস, ঠিক আছে? এখানটা এন্ট্রি, এখানে স্টপ লস, টার্গেট এই ওপরটা অবধি। তার মানে এখান থেকে আমি এইটুকু তো খেয়ে নিলাম, তার মানে কত টাকা খেলাম? অলমোস্ট এইটুকু আমি খেয়ে নিলাম, 77 টাকা মতো মনে হয়। 77 টাকা তো আমি এখানেই খেয়ে নিলাম। এবার ওপরে গিয়ে আবার দিচ্ছে, আবার খেলাম 108 টাকা, মানে আমি ডবল প্রফিট পেলাম। একটা স্টক যদি আমাকে এটা দিয়ে দেয় ব্যাক টু ব্যাক, আর আমি কোনো এই স্টকটাকে খুঁজতে, আমি যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম তখন তোমাকে, যে এই স্টকটাকে খুঁজতে তো আমার টাইম লেগেছে, এনার্জি লেগেছে, আর এর ওপর কনফিডেন্স, সব স্টকের ওপর কনফিডেন্স বিল্ড হয় না। তো এই স্টকটার ওপর যখন কনফিডেন্স বিল্ড হয়েছিল, জোম্যাটোর, আমি নিশ্চয়ই এখানে অ্যাবনর্মালিটি ছিল, এখানে তুমি অ্যাবনর্মালিটি পাবে। এই যে ব্রেকআউটটাতে আমি যদি চার্ট প্যাটার্নে দেখাই, তার হলেই আছে। এখন এটা ইটারনাল বলে আসবে, তো লিমিটেড আমরা কোন টাইমে গিয়ে দেখছি অলমোস্ট
23 মে, তাই তো? তার মানে 23 মার্চের ব্যালেন্স শিট হয়ে গেছে। আমি স্ট্রেট চলে গেলাম প্রফিট অ্যান্ড লসে। 23 মার্চে তুমি দেখো নেগেটিভে চলছিল ইপিএস, পজিটিভ হলো অ্যাটলিস্ট 23 মার্চে 1.54 থেকে -1.14, আর টিটিএমে 2400 ততক্ষণে পজিটিভ দেখিয়ে দিয়েছিল। মানে ও প্রফিট করে নিয়েছিল 971 কোটি টাকা, লস থেকে 351 কোটি টাকা। 351 কোটি টাকা তো শুধু লাস্ট কোয়ার্টারও নয়, প্রথম 3 কোয়ার্টারও করে নিয়েছে। 351 কোটি টাকা তো খালি লাস্ট কোয়ার্টারে নয়, হাওয়া দিচ্ছে। 351 কোটি টাকা তো শুধু লাস্ট কোয়ার্টারে নয়, তার আগেই করে নিয়েছে। তো সেই জন্য যারা ওটাকে অ্যানালিসিস করে তারা অ্যানালিসিস করে 3টে কোয়ার্টারে ওরা দেখে নিয়েছে যে এটাকে এই কোয়ার্টারে ও মেরে দেবে। আর এটা ইয়ারলি থেকে 23 থেকে 24-এর মধ্যে চেঞ্জ এসছে দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখি 23 মার্চের পর থেকে ও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। দেখুন ও কারেকশান শুরু হয়ে গেছে। যার কাছে ইনফরমেশান থাকা তার কাছে রয়ে গেছে, সে তুলতে তলা থেকে, সে তো তার কাছে তো 23 জানুয়ারি থেকে ইনফরমেশান রয়ে গেছে, আমাদের কাছে পরে আমরা কনফার্ম হওয়ার পর নিচ্ছি। তো এই যে কনফিডেন্সটা এসেছিলো স্টকটার ওপরে, তো যে আমি আগের দিনও বলেছিলাম যে স্টকের ওপরে কনফিডেন্স আসবে আর অথবা যে স্টকের ওপরে এন্ট্রি নেব সেটা আমার লিস্টে সবার আগে থাকবে রি এন্ট্রির জন্য। তো এই স্টকটাকে আমার কনফিডেন্স এসেছিলো, আমি এন্ট্রি নিলাম, এইটুকু আমি খেলাম। আমি কেন কাপ অ্যান্ড হ্যান্ডেলের জন্য ওয়েট করবো আগে? দিস ইজ কল্ড দ্য লোয়ার চিট এন্ট্রি। এটাকে বলা হয় লোয়ার চিট এন্ট্রি, লোয়ার চিট এন্ট্রি, ঠিক আছে? দিস ইজ কল্ড দ্য লোয়ার চিট এন্ট্রি। করে দিয়েছে হায়ারেও কেউ ফলো করলে অলমোস্ট এখানে গিয়ে এক্সিট করবে, তাতেও কাজ হবে, ঠিক আছে? তো আমি এই স্টকটাকে যখন এন্ট্রি করবো 23 জুনে, ছাড়বো কেন? যখন আমি ওয়েট করবো এখানে, হতে পারে এই রেজিস্ট্যান্স জোনে গেছে 50% আমি এক্সিট করে গেলাম, ওয়েট করলাম কি হয়। যেই দেখলাম ও কনফার্ম আবার হায়ার হাই করছে, দেন আবার বাকি 50% যেটা এক্সিট করে গেছিলাম সেটাকেও আবার এন্ট্রি নিয়ে নিলাম, দেন আবার নেক্সট র্যালিটাকে আমি রাইড করলাম। স্যার এক্সিট করার তো এখন তো অ্যাপস তো এরকম করে দিয়েছে, করার দরকার নেই তো, কারণ আমি মোট টোটালটাকে নিয়ে সিরিজ মতো টেলতে থাকা যায় তো এরকম। টোটালটাকে মানে কি আমার মোট টোটাল যে ক্যাপিটাল আছে ওটাকে যেমন মানে একটা স্টেপ উঠলো আর একটা স্টপ লস চেঞ্জ করা যায় তো। তুমি রোজকার রোজ এই চার্টে ফার্স্ট জিনিস হচ্ছে যখন এটাকে আমরা কথা বলছি একটা স্টকের 70 টাকা, আর স্টকটাকে অ্যাকচুয়াল এক্সিট হচ্ছে কোথায় দেখালাম আমরা, এই জায়গাটা অলমোস্ট এই, আচ্ছা 265 রাইট না, কত ছিল এখানটা 265-এ। তো অ্যাকচুয়াল তোমার এই লাল দাগটা দাঁড়া, অ্যাকচুয়াল এক্সিট যেখানে এতটা র্যালি থাকার জন্য তুমি ফার্স্টে স্টপ লস দেখলে চোখে চলতেই পারবে না। তুমি রোজকার রোজ যখন এর প্রাইস দেখবে তোমার মনে হয় আর এই তো অনেক বেড়ে গেছে, 70 টাকা স্টক কত যাবে। এইখানে র্যালি থাকার জন্য উইকলি বেসিসে স্টকটাকে খুলতে হবে, আদারওয়াইজ সাইকোলজিক্যালি তুমি এটাকে, আমাদের দেখবে যে স্টকটাতে এন্ট্রি নিই ফার্স্ট সাইকোলজি থাকে রোজকার রোজ এটা খুলে দেখি, ওটা খুব কঠিন ওই সাইকোলজি থেকে বেরোনো। আর দেখবে যখন তোমার একটু আপ ডাউন হবে, এই যে এক একটা আমি উইকলিতে দেখাচ্ছি এই যে আপ ডাউন, এই যে হায়ার হাই লোয়ার লো করছে, দেখতে এরকম লাগছে, ডেলিতে বা শর্ট টার্মে এর থেকে অনেক বেশি আপ ডাউন হচ্ছে। তো যখন এটা আপ ডাউন হচ্ছে এত বেশি, তুমি তখনই বেরিয়ে যাবে সাইকোলজিক্যালি, তুমি থাকতে পারবে না। লসে তুমি হতে পারে ওয়েট করে গেলে, এটা মানুষের সাইকোলজি, আর প্রফিটে তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ। তো সেটার জন্য এই স্টককে যত কম দেখবে আর ভুলে যাবে তত বেটার, যদি এই স্টককে র্যালি করতে হয়। এই স্টককে রোজ রোজ দেখলে তুমি থাকতেই পারবে না, দ্যাট ইজ গ্যারেন্টি। তুমি যদি রোজ 300% যদি স্টকটাকে খুলে দেখো প্রাইস কোথায় আছে, তুমি টিকতেই পারবে না। স্টককে নিলে ছেড়ে দিলে যা আছে 10% 20% ক্যাপিটাল ব্লক আছে এই স্টকটার জন্য, ঠিক আছে। আমার 80% অন্য জায়গায় আছে, চলো ঠিক আছে। আমার 40% শর্ট টার্ম ট্রেডিংয়ের হচ্ছে, 60% ইনভেস্টমেন্টের হচ্ছে। 60% ইনভেস্টমেন্টকে উইকলি বেসিসেই দেখবো, কারণ উইকলি বেসিসে কী চেঞ্জ হচ্ছে দেখে, কারণ ডেলিতে নামতে পারলো নিচে আবার উঠে গেল লাস্ট ডেটে, তো উইকলি বেসিসে কী চেঞ্জ হচ্ছে তার বেসিসে ডিসিশান নেব। আর যেটা শর্ট টার্ম ট্রেডিং সেটা তুমি দেখো, 40% যেটা শর্ট টার্ম ট্রেডিং সেটার উপর তুমি দেখতে থাকো।